গাড়ি রেখেই গেটের কাছাকাছি যেতে পেছন থেকে কেউ একজন যেন মনে হলো আমাকে ডাক দিল। আমি পেছনে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলাম না, এজন্য সামনেই হেঁটে যাচ্ছি। হঠাৎ করে মিতু ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কয়টা ডাক দিয়েছি, নাকি এখন আবার নতুন করে ভাব শুরু করলে? দেখেন ম্যাডাম, রাস্তা ছাড়েন। এখানে আসছি শুভ একটা কাজে, আপনার সাথে ঝগড়া করতে আমি এখানে আসিনি। একটু সাইডে আসো। 10 মিনিট তোমার সাথে কথা বলবো প্লিজ। প্রিয়া আমার হাত ধরে বলল, চলেন তো ভাইয়া, এখানে দাঁড়িয়ে এত কথা বলে লাগবে না। আর বুঝি না আপনি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলেন কেন? চলেন তো। প্রিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে বলে মিতু ম্যাডাম রেগে তো ফায়ার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তবে ভালোই হয়েছে, প্রিয়া থাকার কারণে আজকে আমাকে আর আটকাতে পারে নাই। অন্যদিকে গেটে সবকিছু সামলে নিচ্ছে সুমন। এমনি বিয়ের এত কাজ করতে করতে শরীর হ্যাং হয়ে গেছে। একটা চেয়ার নিয়ে বসে আছি অনেকক্ষণ হয়। হঠাৎ করে মনে হলো হাত মুখে পানি দেওয়ার অনেক জরুরি। প্রিয়ার কাছে মাহিকে দিয়ে বললাম, তুমি থাকো, আমি আসছি। এই বলে ভাবির বাসার ভেতরে ঢুকে গেলাম। ভাইয়ার এক ছোট শালা ছিল, ওকে বলতেই ওয়াশরুম দেখিয়ে দিল। হাতে মুখে পানি দিয়ে যেই ওয়াশরুমের দরজা খুলে বের হব, তখনই দেখি দরজার কাছে মিতু ম্যাডাম দাঁড়িয়ে আছে। এই মেয়ে আবার এখানে কি করে? আমি মিতু ম্যাডামকে দেখে না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছি। তখন মিতু ম্যাডাম আমাকে আগে গিয়ে রুমের দরজা লাগিয়ে বলল, লাবিন দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। দেখেন ম্যাডাম, আমার পথ ছেড়ে দাঁড়ান বলছি। আমার এত সময় নেই আপনার সাথে কথা বলার। তাই নাকি? এত বিজি মানুষ তুমি? আমি তো আগে জানতাম না। এই কথা বলে মিতু ম্যাডাম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পেছনে যেতে যেতে দেওয়ালে গিয়ে পিঠ থেকে গেল। মিতু ম্যাডাম দেওয়ালের সাথে আমাকে চেপে ধরলো। সেদিনের জন্য সরি, হঠাৎ করে দেখেছি তো, এই জন্য এমন হয়েছিল। আর তুমি তো আমাকে দুটো থাপ্পড়ও দিয়েছিলে। আমার বুঝি খারাপ লাগে না? হ্যাঁ। আচ্ছা, আমি বুঝেছি, এখন আমাকে ছাড়েন। এখানে আমাদের কেউ দেখে ফেললে খারাপ ভাববে আবার। কে কি বলবো তাতে আমার কিছু যায় আসে না। তবে সেদিন তুই আমার বেস্ট ফ্রেন্ডের সামনে বললি আমার বয়স তো কম, না হলে আমাকে বিয়ে করছে কেউ, তাই তো? শোন, আমি ভার্সিটির টিচার, এখন বললেই এখানে আমার বিয়ে হয়ে যাবে। কিন্তু যে কাউকে তো আর আমি পছন্দ করি না। আপনার লজ্জা করে না ছাত্রের সাথে এমন করতে? লজ্জার কি? আমি তো বলি নাই তুই আমাকে প্রপোজ কর। তো আমি যতবার তোর সামনে গিয়েছি ততবার আমাকে বলতে আই লাভ ইউ। তুই মনে হয় নিজেকে খুব চালাক মনে করিস, তাই না? বন্ধুরা বলবে সেজন্য আমার সাথে প্রেমের অভিনয় করবি, আর আমি কিছু জানবো না। এটা কিভাবে হতে পারে বলতো? ভুলে যাবি না, আমি তোর একদিনের হলেও বড়। যখন থেকে তুই আমাকে লাভ ইউ বলতি, তখন থেকে আমি তোরা পছন্দ করা শুরু করছি। ভালো লাগে, বলতে পারতিস। এই কথা বলে মিতু ম্যাডাম আলতো করে আমার ঠোঁটে একটা কিস করে বলল, আগে এই বিয়েটা হয়ে যাক, পরে তোরা কিভাবে বিয়ে করতে হয় এটাও আমি দেখে নিব। আমি মিতু ম্যাডামের হাত ছাড়িয়ে বললাম, আপনাকে বিয়ে করব আমি? মানুষের তো একটা পছন্দ আছে, তাই না? আর আমার থেকে সিনিয়র একটা মেয়েকে আমি বিয়ে করব, এটা আপনি ভাবলেন কিভাবে? ঘৃণা করে আমার। ওয়াক থু। বিয়ের পর বন্ধু বান্ধব বলবে মামা কোথা থেকে একটা বুড়ি বেডি বিয়ে করে আনলি, আরও কত কি যে বলবে, এর কোনো হিসাব আছে? দেখেন, বন্ধুদের সাথে বাজি ধরে হয়তো আপনাকে প্রপোজ করেছিলাম, আর আপনি তো সব কিছু জানেন। এজন্য বলছি ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি দরজা খুলে বের হব, তখনই ম্যাডাম বলল, আমাকে ফাঁসি এখন ভালো হয়ে যাবি না? তা তো আর হবে না। আমিও দেখে নিব তুই কত দূর এগিয়ে যেতে পারিস। আমাকে ছাড়া কে তোরে বিয়ে করে এটাও আমি দেখব। দেখেন, আপনি আমার ম্যাডাম, আপনাকে আমি সম্মান করি, এজন্য এমন কিছু করবেন না যার কারণে আপনাকে সম্মান তো দূরের কথা, পরে নিজের চোখেও যেন দেখতে ইচ্ছে না হয়, এরকম হয়। এই কথা বলে রুম থেকে বের হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আমাকে দেখছে কিনা। চুপচাপ বের হয়ে চলে গেলাম। প্রিয়া আমাকে দেখে বলল, ভাইয়া এত দেরি হলো আসতে, কোথায় ছিলেন? এই একটু ফোনে কথা বলছিলাম এক বন্ধুর সাথে। ধীরে ধীরে বিয়ের সব কাজ এগিয়ে এলো। এক সময় কাজী ভাইয়াকে কবুল বলতে বলল। ভাইয়া যখন কবুল বলবে, তখন একসাথে 3টা গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ির ভেতর থেকে আপু আর তার নতুন দুলাভাই সহ অনেকগুলো ছেলে নামলো। তবে প্রত্যেকটা ছেলের হাতে একটা করে পিস্তল আছে। আমি আপুকে দেখে প্রিয়াকে বললাম, প্রিয়া, তুমি মাহিকে নিয়ে ভেতরে গিয়ে বসো, এখানে থাকলে ঝামেলা হবে। প্রিয়া শুধু বলল, এটাই কি আপনার বড় বোন? হুম, এইটা আমার বড় বোন, তুমি যাও গিয়ে ভেতরে বসো। আমার কথা মতন প্রিয়া ভিতরে চলে গেল। এদিকে আপুর সাথে ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে আছে পিস্তল নিয়ে, আর দুলাভাই জোরে চিৎকার দিয়ে বলল, এখানে যে কথা বলবে বা আমাদের দিকে এগিয়ে আসবে তার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হলো মৃত্যু। এই জন্য সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাক। আমরা এখানে আসছি, কিছুক্ষণ থেকে চলে যাব।
দুলাভাইয়ের কথা শেষ হতে আপু ভাইয়ার সামনে গিয়ে বলল, ভাইয়া, ছোট বোনকে একবার তোর বিয়ের কথা বলিস নাই? আমাকে এভাবে তুই পর বানিয়ে দিলি, কেন এমন করলি বল? আমি না তোর ছোট বোন ছিলাম ভাইয়া? আগে ছোট বোন ছিল, এখন না। এখন তোরে আমার দেখতেও ইচ্ছা হয় না। তুই এইসব কিভাবে পারলি? আর তোর হাতে আবার পিস্তল। আমার বোন তো এমন ছিল না। যাক, এইসব এখন বাদ দে। তুই কি আমার বিয়েতে আসলি ঝামেলা করার জন্য? আপু একটা হাসি দিয়ে বলল, না ভাইয়া, ঝামেলা করব না, চিন্তা করিস না। ভাবলাম পাশ দিয়েই তো যাচ্ছি, তোকে একবার দেখেই যাই। আম্মু শুধু দূরে দাঁড়িয়ে দেখছে আপুকে। তবে যেই আপু আম্মুর দিকে তাকালো তখনই আম্মু মুখে কাপড় দিয়ে কান্না করে আড়ালে চলে গেল। আর আপু শুধু হাসি দৃষ্টি দিয়ে বলল, আজকে একটু সুখের জন্য সব কিছু হারালাম, এখন সবাই আমাকে দেখতে পারে না। থাক, তাতে আমার কোনো দুঃখ নেই। এই কথা বলে আপু আমার সামনে চলে আসলো। আপু এসে আমার পাশে বসলো আর বসে বলল, আমার মেয়ে কোথায়? আমি কি ওকে একটু দেখতে পারবো? আমি আপুর হাত ধরে বললাম, এসব তুই ছেড়ে দে, তোর যা দরকার পড়বে সব আমি দিব, তাও তুই এসব ছেড়ে দে আপু, খুব ভালোবাসি রে তোরে। আপু আমার হাত ছেড়ে দিয়ে বলল, মাঝে মাঝে তোর খুব মারতে ইচ্ছে করে, কিন্তু পারি না। তুই আমার ছোট ভাই, কিভাবে তোকে মারবো বল? আমার মন মানে না। আমার মেয়েকে আমি একবার দেখেই চলে যাব। এখানে আমি কোনো ঝামেলা করব না। তোর মেয়ে না এখনো, আমি ওর নতুন নাম রেখেছি মাহি, আর ও বড় হয়ে আমাকে বাবা বলে ডাকবে। আমি ওকে নতুন পরিচয়ে বাঁচিয়ে তুলব। আপু আমার কথা শুনে মাথা নিচু করে বলল, খুব খারাপ হয়েছি না আমি তোদের কাছে? কি করব বল? যাকে ভালোবাসি সে একটা গুন্ডা ছেলে, কখনো ছাড়তে পারবো না। একটু সুখের জন্য সব কিছু হারিয়ে ফেললাম মনে হচ্ছে। আমি পিয়াকে ডাক দিয়ে বললাম, পিয়া কোথায়? মাহিকে নিয়ে আসতো। আমার কথা মতন পিয়া মাহিকে নিয়ে আসলো। মাহিকে আপু কোলে নিয়ে কি যে আদর, নিজের মেয়ে আদর তো করবে। তবে আমার রাগ হয় মাঝে মাঝে, যে 1 মাসের দুধের শিশুকে রেখে পালিয়ে যাচ্ছিল, আপু মাহিকে আমার কাছে দিয়ে বলল, আমার থেকে তুই ওকে খুব যত্ন রাখতে পারবি, আমি জানি। আমার জন্য তোদের নাম খারাপ হবে। আমি আর কখনো তোদের সামনে আসবো না। হঠাৎ আড়াল থেকে আম্মু বেরিয়ে আসলো আর এসে আপুকে জড়িয়ে ধরে কান্না। আম্মু শুধু বলল, তুই যাই করিস, তাও তো আমার মেয়ে। যা হয়ে গেছে তো হয়েই গেছে, আমরা সব কিছু মেনে নেব। তুই ফিরে আয়। এমনটা হলে কখনই ফিরে যেতাম আম্মু। আপনার মেয়ে এখন খুব খারাপ হয়ে গেছে, মানুষকে ভয় দেখানো, মারা, এসব করে বেড়াই। আপনাদের একটা সম্মান আছে আম্মু, আমি নিজ হাতেই সেটা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে আসবো আপনাকে দেখার জন্য, তবে আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন, ওকে কষ্ট দিয়েন না। আসি আম্মু, ভালো থাকবেন। যাবার আগে আপু বলে গেল, যদি কোনো দিন আমাকে দরকার হয়, থানায় গিয়ে আমার নাম বলবি, তাহলে ওরা আমার ঠিকানা দিয়ে দিবে। ভালো থাকিস, আসি। আপু আজকে চলে গেল ঠিক আছে, তবে সবাই আজকে শুধু আপুর জন্যই কান্না করছে। বুঝলাম না আপু এমন পথে গেল কেন। আমি জানি দুলাভাই এসব করতো, কিন্তু এখন তিনি আপুকে এমন পথে নিয়ে আসছে। আফসোস শুধু এই জায়গায় যে ভাই হয়ে আমি আমার বোনের জন্য কিছুই করতে পারলাম না। আপু যাওয়ার পর ভাইয়ার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। আমরা রেডি হচ্ছি চলে যাওয়ার জন্য। আমি তখন একটা ছেলেকে ধীরে ধীরে বলতে শুনলাম, প্রবাসী ছেলে পেয়ে বিয়ে করে নিল। এ মেয়েকে এখনও কেউ আজ পর্যন্ত ভালো করেই চিনতে পারলো না। এই মেয়ে আমার সাথে 1 বছর রানিং প্রেম করে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। আজকে এলাকায় মেয়ে বলে কিছু বললাম না, নইলে অবস্থা খারাপ করে। ছেলেগুলোর কথা শুনে নিজের কাছে কেমন যেন একটু খারাপ লাগলো। আমার মনে হয় কি ওরা আমাকে শুনিয়ে শুনিয়ে ভাবির নামে খারাপ কিছু বলছে। এটাও হতে পারে, যত সব ফালতু পোলাপান। দেখতে দেখতে আমরা ভাবিকে নিয়ে বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় রাত হয়ে গেল। বাসায় গিয়ে সবাই সবার মতন বিজি হয়ে গেল। প্রিয়া কিছুক্ষণ আগে আমার হাতে ওর ফোনটা দিয়ে বলল, ভাইয়া, আমার এক বান্ধবী একটু পর কল দিবে, তার সাথে একটু কথা বলবেন। আর কি জন্য কথা বলবেন এটাও ও বলে দিবে। কি জানি প্রিয়া আবার কি করতে চাইছে। সবাই সবার মতন বিজি, এজন্য আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বসতেই ফোনটা বাজতে লাগলো। এটা তো প্রিয়ার ফোন, রিসিভ করব কি না করব না। না, প্রিয়া বললো যেহেতু রিসিভ করেই দেখি একবার কি হয়। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একজন মুরব্বি বলল, মারে তোর কলেজে নাকি পরীক্ষার টাকা লাগবে, টাকা কি দিব তোরে? হ্যালো আঙ্কেল, ভালো আছেন আপনি?
বাবা তোমাকে তো আমি চিনলাম না। আমি আমার পুরো পরিচয় দিয়ে বললাম, আঙ্কেল একবার এসে বেরিয়ে যান। বাবা সমস্যা নেই, আসবো একদিন। তবে বাবা পিয়ার কলেজে নাকি কি একটা সমস্যা হয়ে গেছে, তুমি একটু গিয়ে দেখবে? এটা তো কলেজ না, স্কুল। আর কি হয়েছে আমাকে তো কিছু বলে নাই। আরে বাবা ও তো কলেজে ভর্তি হয়েছে, ওর স্কুলে পড়াশোনা তো শেষ। আমি বুঝলাম না আঙ্কেল, এসব কি বলছেন। হয়তো উনি পড়াশোনা করেন না, এজন্য স্কুলকে কলেজ বলে ফেলেছে। আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। এর ভিতরে প্রিয়া এসে বলল, কি করেন ভাইয়া? এই তো বসে আছি। আর তোমার বাবা কল দিয়েছিল, তোমার কলেজে নাকি কিছু একটা হয়েছে। বাবা সব বলে দিয়েছে আপনাকে? মনে মনে বললাম, প্রিয়া তো মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। এজন্য আমি বললাম, তোমার বাবা আমাকে সব কিছু বলে দিয়েছে। তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমার কথা শুনে প্রিয়া মাথা নিচু করে বলল, আসলে ভাইয়া আমি সরি, আপনাকে সব কিছু বলার দরকার ছিল। আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলি নাই, কারণ আপনি যদি রাগ করেন। প্লিজ ভাইয়া রাগ করেন না। আমাকে সব কিছু একটু বুঝিয়ে বলো তুমি। প্রিয়া এবার বলতে শুরু করলো, আমার স্কুল লাইফ শেষ। আপনাকে বলি নাই কারণ আপনাকে সারপ্রাইজ দেবো ভাবছিলাম। আর কয়েকদিন পর আরও বড় একটা কিছু আপনাকে দেখাবো, তখন আমি আপনার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবো। তাহলে সেই দিন যে তুমি স্কুলে ভর্তি হয়েছিলে ওটা কি ছিল? আসলেই আমি হেডমাস্টারকে আগেই ইশারা করে বলে রাখছি যে আমার স্কুল লাইফ শেষ, আপনাকে যেন কিছু না বলে। আর আপনি আসার পর আমি ওনাকে নিয়ে আবার কলেজে গিয়েছিলাম, উনি আমাকে ভর্তি করে দিয়েছিল। এসব মিথ্যা বলার কারণ কি প্রিয়া? ভাইয়া বড় কথা হলো, আমি যখন বলতে চেয়েছিলাম আমি কলেজে ভর্তি হব, তখন মুখ ফুসকে স্কুল বের হয়ে গেছে। এজন্য ভাবলাম স্কুল বলি, পরে আপনাকে সব কিছু বলবো। আর তাছাড়া পড়াশোনা করে কি এমন হবে, এর জন্য আমি আর এসব বিষয়ে গুরুত্ব দিই না। আমি আজকে বুঝতে পারলাম, এই মেয়ে যদিও কাজের মেয়ে হয়, তবে ওর ভেতরে এমন একটা কিছু আছে যেটা আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। একটা মিথ্যা কথা কি সুন্দর করে লুকিয়ে রাখলো, অথচ আমি কিচ্ছুই জানি না। প্রিয়া আমার পাশে বসে বলল, খালামণি সব কিছু জানে, আমি ওনাকে সব কিছু বলেছি। আর এটাও বলেছি ভাইয়া যদি বকা দেয় আপনি দেখে নেবেন। ওনাকে নিয়ে একবার কলেজে গিয়েছিলাম। থাক এসব এখন বাদ দাও। কিছু হলে বলবে, আর না বলতে চাইলে নেই। সমস্যা হলে হবে তোমার, আমার নয়। প্রিয়া আমার হাত ধরে বলল, সরি বলছি তো ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার আরও অনেক আগে সব কিছু বলার দরকার ছিল আপনাকে। বাদ দাও বলছি তো, আমি কিচ্ছু মনে করি নাই। প্রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, ভাইয়া আমি যদি কোনোদিন বড় কিছু করতে পারি, পরে যদি আপনার কাছে ফিরে এসে আমি কিছু চাই, তখন সেই জিনিসটা দেবেন তো আমাকে? দিবেন মানে কি? না দিলে জোর করে নিয়ে যাবে। প্রিয়া হাসি দিয়ে বলল, মাঝে মাঝে খুব করে স্বপ্ন দেখি, কিন্তু যখন মনে হয় আমি তো কাজের মেয়ে, আমার দ্বারা কি এত কিছু হবে? তবে আমরা শুধু স্বপ্ন দেখতেই জানি, হয়তো এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। সব কিছু হবে, তবে তুমি যেমন মানুষ আমিও তো তেমন মানুষই। পার্থক্য তো গরিব আর ধনী। তবে এমনও হতে পারে একদিন আমি গরিব হয়ে যাব, তুমি ধনী হয়ে যাবে। আপনি খুব মজা করতে পারেন ভাইয়া, আপনি মানুষটা বেশ ভালো। থাক আর বলতে হবে না। কিরে কি করিস তোরা? আরে সুমন তুই আয় বস এখানে। প্রিয়া তুমি চট করে নিচ থেকে 3টা কফি বানিয়ে নিয়ে আসবে, কেমন? আচ্ছা ভাইয়া, আমি যাব আর আসবো, আপনি বসে থাকেন। প্রিয়া যাওয়ার পর সুমন বলল, লাদেন, একটা কথা মাথায় রাখিস, গরিব সব সময় গরিব থাকে, তারা কখনো ধনী হতে পারে না। এই জন্য বলি, যার তার সাথে এত মিশবি না, বুঝলি? ও একটা কাজের মেয়ে, ওর এত কাছে যাওয়া কোনো মানে আছে? কত ভালো ভালো মেয়ে আছে এই শহরে, ইদানিং আমি দেখছি। দূর সুমন, এসব বাদ দে তো। আর ও একটা অসহায় মেয়ে, এজন্য একটু ওই ধর কি বলি তোরে, থাক বাদ দে। তবে ও আমাকে ভাইয়া বলে, আমি ওকে ছোট বোনের মতোই দেখি। ছোট বোন হলেই বেশ ভালো, এই পর্যন্ত যেন থাকে। প্রিয়া 3টা কফির মগ নিয়ে ছাদে আসে। তবে প্রিয়ার পেছনে মিতু ম্যাডাম উপরে চলে আসলো। মিতু ম্যাডামকে দেখে সুমন দাঁড়িয়ে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে? কিছু কি লাগবে নাকি? কিছু বলতে এসেছেন? আমি সুমনের কাপড় টেনে আমার পাশে বসিয়ে বললাম, এত সম্মান দেওয়া লাগবে না ওনাকে, উনি শুধু আমাদের ভার্সিটির টিচার। এর বাইরে আপু বলে ডাকতে পারিস। সবসময় যে ম্যাডাম বলতে হবে এর কোনো কথা নয়। আমার মুখ থেকে এই কথাটা শুনে মিতু ম্যাডামের মুখটা কালো হয়ে গেল। হয়তো তিনি আশা করে নাই আমি এমন কিছু বলবো,
কিন্তু এই মিতু ম্যাডামকে যে আমার খুব ভালো করেই চেনা হয়ে গেছে। প্রিয়া আমার হাতে কফির মগগুলো দিয়ে বলল, ভাইয়া আপনারা বসে আড্ডা দেন, আমি নিচে গিয়ে দেখি মাহি কি করছে। সুমন একটা কফির মগ নিয়ে অন্যটা মিতু ম্যাডামের হাতে দিল। মিতু ম্যাডাম হাসি দিয়ে বলল, তার মানে আমি যেখানে আসবো তোমরা জানতে, এই জন্য কফি বানিয়ে আনছো না? এই মেয়ে তো দেখি নিজের সম্মান নিজেই শেষ করতে চায়। যাক, উনি আসছেন ভাবির সাথে, এর জন্য এত বেশি অপমান করে লাভ নেই। তবে মিতু ম্যাডাম দাঁড়িয়ে না থেকে আমার পাশে বসে সুমনকে বলল, সুমন তুমি নিচে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। আমি সুমনের হাত ধরে বললাম, না, ও কোথাও যাবে না। আর আপনি কি এমন বলবেন যে ওকে যেতে হবে? যদি বলতে হয় তো এখানেই ওর সামনে বলবেন, নইলে এখান থেকে চলে যান, আমরা আড্ডা দিব। আমি তোমাদের বাসায় আসছি অপমানিত হবার জন্য নয় কিন্তু, আর একটু ভুলে যেও না আমি তোমার ম্যাডাম। আমি আপনাকে কখনো অপমান করতে চাই না। এখন যদি আপনি নিজের ইচ্ছায় অপমানিত হতে চান তাহলে আমাদের কিচ্ছু করার নেই। আর এখানে সবাই আসছে আড্ডা দেওয়ার জন্য, পার্সোনাল কোনো কথা থাকলে পরে বলবেন। বিশেষ করে আপনি তো আমার আপুর বয়সী। আপুর বয়সী কি, আপনি তো আমার মায়ের বয়সী। আমার কথা শুনে মিতু ম্যাডাম রেগে কফির মগটা নিচে ফেলে দিল আর বলল, ইদানিং তুমি যা করছো খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমাকে পছন্দ করি বলে এই না যে সবসময় তোমার মুখ থেকে যা ইচ্ছে তাই শুনবো। মুখ কিন্তু আমারও আছে। আমি যদি একবার কিছু বলি না তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে, এটা মনে রেখো। এই কথা বলে মিতু ম্যাডাম রাগ করে আমার পাশ থেকে উঠে চলে গেল। মিতু ম্যাডাম যেতেই আমি হাসতে হাসতে বললাম, কতটা যে ভালো লাগছে আজকে সুমন, বলার বাহিরে। এমনটা করলি কেন? আর মিতু ম্যাডাম আবার কবে তোরে পছন্দ করতে শুরু করছে? দূর, এসব কথা আর বলিস না। তোদের ফান্দে পড়ে কেন যে প্রপোজ করতে গিয়েছিলাম, আজকে যদি ওনার পিছনে না লাগতাম তাহলে আজকে আমার এই দশা হতো না। বিয়ে করে ফেল মামা, সারা জীবন বসে বসে খেতে পারবি। আর মেয়ে কিন্তু চাকরি করে, এটা ভুলে যাবি না। তোর যেহেতু এত শখ তো তুই বিয়ে করে ফেল, আমি কথা বলে দেখি, কি বলিস? না ভাই, আমার এত দরকার নেই। তো আমাকে বলিস কেন? সিনিয়র মেয়েদের হালকা করে পছন্দ হয়, ঠিক আছে, তাই বলে এই না যে এত বয়স্ক মেয়েদের পছন্দ করব। নিজের ভেতরে একটা অনুভূতি আছে না। সুমনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচে চলে গেলাম। বিয়ের কাজে বিজি থাকার কারণে আজকে 3 দিনের মতোই চলে গেল। সকাল থেকে আম্মুর কানের কাছে ফিসফিস করে বলছে যে তার ভাইয়ের সাথে ওর শ্বশুরবাড়ি যেতে হবে। আমি তো আম্মুকে নাই বলে দিয়েছি, আমি যাব না। আর ভাইয়াকে বল যেন সাথে করে সুমনকে নিয়ে যায়। কিন্তু আম্মুর এক কথা, আমি যাব, সাথে প্রিয়াও যাবে। আর সুমন যদি যেতে চায় তো যাবে। বুঝলাম না প্রিয়া যাবে কেন, ওর যাওয়ার কি দরকার? ও গেলে আমার মেয়েকে দেখবে কে? এই বিষয়ে আম্মুকে বলতে আম্মু শুধু বলল, ও ছোট মানুষ, 1-2 দিনের ব্যাপার। মাহিকে আমরা দেখতে যাব, ও যেতে চেয়েছে সেজন্য। আমি ওর আম্মুকে এই বিষয়ে কিছু বললাম না। সময় মতন আমরা সবাই ভাইয়ার শ্বশুরবাড়িতে চলে গেলাম। আমাকে আর সুমনকে একটা রুম দেখিয়ে দিল। প্রিয়া নাকি আবার মিতু ম্যামের সাথে থাকবে, কিন্তু আমার তো মনে হয় মিতু ম্যাডামের সাথে প্রিয়ার কিছু শত্রুতা আছে। প্রিয়াকে আমি এখানে আনতে চাইছিলাম না, কিন্তু আম্মুর কারণে শুধু নিয়ে আসছি। হাত মুখ ধুয়ে রুমে বসে আছি, তখন মিতু ম্যাডাম খাওয়ার জন্য ডেকে গেল। যাই কিছু খেয়ে আসি, খুব খিদা পেয়েছে। সবাই মিলে একসাথে টেবিলে বসলাম। মিতু ম্যাডাম আর ভাবি মিলে খাবার পরিবেশন করছে। তবে মিতু ম্যাডাম আমার সামনে একটা মিষ্টি রেখে বলল, আমাদের বাসায় আসেন, আগে মিষ্টি মুখ করে নেন। মিষ্টি খেলে সবকিছু মিষ্টি মিষ্টি লাগবে। কি আর করব, এত করে যেহেতু বলছে এর জন্য মিষ্টি হাতে তুলে নিয়ে মুখে দিলাম। কিন্তু এই মিষ্টি খেয়ে আমি যে কত বড় ভুল করেছি এটা এখন বুঝতে পারছি। উপর থেকে এটা মিষ্টি হলেও ভেতরে শুধু মরিচের গুঁড়াই ছিল। আমি মুখে নিয়ে বুঝতে পারলাম যে এখানে মরিচের গুঁড়া মেশানো আছে। আমি থুতু দিয়ে মিষ্টি নিচে ফেলে দিয়ে ম্যাডামকে শুধু বললাম, আপনাকে আমার দেখার আছে। এই বলে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। ছালের ঠেলায় এখন চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। ওয়াশরুমে গিয়ে নাকে মুখে কিছু পানি দিলাম, এরপরেও চোখ দিয়ে শুধু অন্ধকারই দেখা যাচ্ছে। হঠাৎ সামনে গোলাপি রঙের কিছু একটা দেখতে পেলাম, দিলাম ওটাতেই ঠোঁট ডুবিয়ে। আহ, এখন যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। হঠাৎ করে প্রিয়া আমাকে সরিয়ে কান্না করে বলল, ভাইয়া আপনি এটা কি করলেন? আমাকে কিস করে দিলেন, আর কিভাবে কামড় দিতে পারলেন আমাকে? আমার ঠোঁট দিয়ে এখন রক্ত বের হচ্ছে। প্রিয়ার দিকে তাকিয়ে দেখি সত্যি ওর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে।
তার মানে আমি এতক্ষণে গোলাপি রঙের যেটা দেখে ঠোঁট ডুবিয়ে দিয়েছিলাম এটা প্রিয়ার ঠোঁট ছিল। এজন্যই তো বলি এত ঝাল থেকে হঠাৎ এত স্বাদ লাগে কেন। প্রিয়া শুধু কান্নাই করে যাচ্ছে। সত্যি আমি ভুল করে ফেলেছি। আমি প্রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, কান্না বন্ধ করো, নইলে সবাই সন্দেহ করবে। আসলেই ঝালের ঠেলায় সব কিছু অন্ধকার দেখা যাচ্ছিল, এজন্য সামনে গোলাপি রঙের কিছু দেখে এমন হয়েছে। বুঝতে পারছি না, আমাকে মাফ করে দাও। আপনি মাফ চাইছেন? আমার ঠোঁট ফুলে কি হয়েছে দেখেছেন? এখন আমি বাইরে কি বলে মুখ দেখাবো? ওরা সবাই কি বলবে? প্রিয়া, এখন কি তোমার পা ধরে মাফ চাইতে হবে? প্রিয়া চোখের পানি মুছে বলল, থাক, কিন্তু আপনি কি শেষে আমার ঠোঁটে দেখছেন? বিয়ের পর আমার স্বামীকে আমি কি বলবো? বলবে আমার ভাইয়ার একটু ঝাল লেগেছিল, এজন্য ভাইয়া আমাকে কিস করেছে। আপনি কিছু মনে করবেন না, আবার শুধু একটা কিসই করেছিল। আপনাকে তো আমার এখন মারতে ইচ্ছা করছে। আমি গাল এগিয়ে দিয়ে বললাম, ভুল করেছি তো মারবে, সমস্যা নেই, নাও এখানে আমাকে তুমি মারতে পারো। প্রিয়া আমার গালে হাত দিয়ে বলল, আপনাকে আমি মারতে পারবো বলে আপনার মনে হয়? জানেন না আপনি আমার কতটা পছন্দের মানুষ? আমি গালে হাত দিয়ে বললাম, আরে যাই বলো প্রিয়া, তোমার ঠোঁট দুটো কিন্তু দারুণ মিষ্টি। মাঝে মাঝে এমন মিষ্টি খাওয়ার কিন্তু দরকার আছে। প্রিয়া আমার ঠোঁটে ঘুষি দিয়ে বলল, আপনিও না ভাইয়া, সব সময় শুধু মজা করেন। এখন চলেন বাইরে যাই, দেখি ওদের সবাইকে কি বলা যায়। প্রিয়া ধীরে ধীরে আগে যেতে লাগলো, আমি ওর পেছনে। প্রিয়া গিয়েই ভাবিকে বলল, ওয়াশরুমে সাবানকে রাখছিল ভাবি, গিয়েই ওটার উপর পড়লাম। ভাবি প্রিয়ার কথা শুনে হাসি দিয়ে বলল, একজনকে মারতে গিয়ে আর একজনকে মারতে গিয়েছিলাম। আর ছোট ভাই, তোমার ঝাল কমেছে? ভাবি, কমেছে, তবে এখন আমার খাওয়ার ইচ্ছে নেই। আমি রুমে গেলাম। ভাবি এসে আমার হাত ধরে বলল, আমার কি ছোট বোন আছে যে তোমার সাথে মজা করবে? একটা মাত্র বেস্ট ফ্রেন্ড আমার, একটু মজা তো করতেই পারে, এই জন্য এত রাগ করতে হয়? এখন চুপচাপ বসে খেয়ে নাও। ভাইয়াও ইশারা করে বলল, এখন কিছু খেয়ে নে। নতুন ভাবি অনুরোধ করে বলেছে, কথা তো আর ফেলা যাবে না, এজন্য আবার বসে গেলাম। অল্প কিছু খেয়ে আমি রুমে যেতেই কিছুক্ষণ পর সুমন আমার পিছনে চলে আসলো। মাত্র সবকিছু বন্ধ করে শুয়েছি, তখন বাইরে থেকে মিতু ম্যাডাম বলল, লাদেন দরজা খোলো, তোমার রুমে আমার কিছু পড়ে আছে। এই মেয়ের আবার জ্বালাতে চলে এসেছে। কই যে যাব আমি। লাইট অন করে রুমের দরজা খুললাম। তবে অবাক করা বিষয় হলো, মিতু ম্যাডাম ভিতরে এসে সুমনের দিকে কি জানি ইশারা করলো, আর সুমন চুপচাপ রুম থেকে বের হতে হতে বলল, লাদেন তুই থাক, আমি ভাবি ছোট ভাইয়ের রুমে চলে গেলাম। এই কথা বলে সুমন চলে গেল। আমি শুধু বোকার মতন দাঁড়িয়ে আছি। সুমন আমাকে একা রেখে কিভাবে চলে গেল? আর ও মিতু ম্যাডামের সাথে মিলে গেছে। হালা, দাঁড়া, একটু পর তোরে আমি তুলে নিয়ে আসবো। মিতু ম্যাডাম দরজা লাগিয়ে বলল, আজকে আমি এখানে থাকবো, এই জন্য সুমন চলে গেছে। ও তো আর তোমার মতো না, একটু বলবি সবকিছু বুঝে যায়, বুঝেছো? এই কথা বলে মিতু ম্যাডাম আমার কাছে চলে আসলো আর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। আজকে বিয়ের আগে বাসরাত হবে, কি বলো তুমি? আমি রেগে বললাম, আমার উপর থেকে সরেন বলছি, নইলে খুব খারাপ হবে কিন্তু, বলে দিলাম। মিতু ম্যাডাম উল্টো দাঁত বের করে বলল, খারাপ কিছু তো এখন করবো, আমি যা বলবো তাই করতে হবে। আর যদি আমার কথা না মানো তাহলে আমি কিন্তু জোরে চিৎকার দিব, এই বলে দিলাম। আর তুমি তো ভালো করে জানো সবাই আসলে কি হবে, সবাই মিলেমিশে আমাদের বিয়ে পড়িয়ে দিবে। এই জন্য আমি বলি কি, এখন বিয়ে করতে হবে না, তবে সমস্যা নেই, তুমি যখন বলবে আমাকে, আমি তখন তোমার জন্য তৈরি আছি। এখন কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাজ শুরু করি। একটা মেয়ে তোমার কাছে চলে আসছে, তোমার কি কিছু করতে মন চাইছে না? মিতু ম্যাডামকে ঠেলে আমি নিচে ফেলে আমি উঠে গেলাম আর বললাম, আপনার হয়তো সম্মান নাও থাকতে পারে, কিন্তু আমার সম্মান আছে। আমি আপনার ছাত্র, লজ্জা করে না এসব করতে? আর কি বলছেন এসব করতে? আরে কি না, এখন বাসরাত করব, যেটাকে বলি শারীরিক সম্পর্ক বা দুইটি দেহর মিলন, যার মাধ্যমে বাচ্চা হয়। ছি ছি, লজ্জা লাগা উচিত আপনার। বিয়ের আগে এসব করতে চাইছেন? লজ্জা লাগা উচিত কি? হ্যাঁ, যাকে পছন্দ করি তার সাথেই তো রাত পার করব, এতে সমস্যা কি? যত পাগল ছাগল আছে শুধু আমার কাছেই আসে। থাকেন আপনি, আমি গেলাম। যাবে তো যাও, দেখি দরজার কাছে গেলেই জোরে চিৎকার দিব, আর সবাই আসলে বলবো আমাকে তুমি জোর করে এখানে নিয়ে আসছো, আর এখন আমার সাথে সবকিছু করে পালিয়ে যাচ্ছ। বুঝলাম আজকে সত্যি বড় একটা বিপদে পড়েছি। মিতু ম্যাডাম যদি চিৎকার দেয় তাহলে আমি বড় একটা সমস্যায় পড়ে যাব। কি যে করি আমি? চুপচাপ গিয়ে একটা চেয়ারে বসলাম আর বললাম, আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ। যদি আমার ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করে দিবেন।
তাও আমাকে ছেড়ে দিন প্লিজ। মিতু ম্যাডাম আমার কথা শুনে বলল, এত সহজে আমি তোরে কিভাবে ছেড়ে দিব বলতো? তুই ছাড়তে পারি এক শর্তে, আমাকে তোর বিয়ে করতে হবে। আমি কি আপনাকে বিয়ে করে বিপদে পড়ব? বিয়ের পর ওই লায়লার মতন সবাই আমাকে বলবে আমি বুড়ো বেডিকে বিয়ে করে নিয়ে আসছি, যে আমার মায়ের সমান। মিতু ম্যাডাম রেগে এবার বিছানা থেকে উঠে গেল। শরীর থেকে অর্ধেক কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে বলল, আজকে তুই দেখবি আমি কি জিনিস। শুধু আমাকে বুড়ো বুড়ো বলিস, তাই না? আমার দিকে ভালো করে তাকা। আমি বিছানা থেকে কম্বল নিয়ে ওনার গায়ে দিয়ে বললাম, আপনার পায়ে পড়ি আমি, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি এখানে বেড়াতে এসেছি, আপনি এসব করবেন না। আপনি এসব করবে জানলে আমি কখনই এখানে আসতাম না। আজকে তুই যত কিছুই বলিস তোমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি যেটা চাই সেটা করে দেখাই, আর যে জিনিসটা আমি পাই না সেটা আমি কাউকে পেতেও দিই না। এই জন্য যদি দরকার হয় কাউকে খুন করা, তাহলে সেটাও করতে রাজি আছে। উপর থেকে দেখলে আপনাকে এতটা সুন্দর লাগে বলার বাহিরে, আর আপনার ভেতরে যে এত কিছু আছে আমি জানতাম না। আমার ভিতরে অনেক কিছু আছে যেগুলো আজকে তুই নিজে চোখে দেখতে পারবি। মনে কর, আজকে আমি যেটা চেয়েছি সেটাই করব। চাইলেও তুই বাঁচতে পারবি না, বাঁচার রাস্তা একেবারে বন্ধ। আমি আবার চেয়ারে বসে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। আপনি কাপড় পরে নেন আর আমাকে একটু সময় দেন, মনকে আগে ঠিক করি, পরে যা মন চায় করবেন। মিতু ম্যাডাম হাসি দিয়ে বলল, এই তো লাইনে আসলি, আর কাপড় ঠিক করা লাগবে না, যেভাবে সেভাবে থাক না, একটু পর তো আমরা খুলতেই হবে, এখন থাক। আমি বাঁচার জন্য ফোনটা নিয়ে প্রিয়াকে একটা ছোট্ট মেসেজ করলাম, আমাকে বাঁচাও প্রিয়া প্লিজ। মিতু ম্যাডাম আমার রুমে এসে বাজে ব্যবহার করছে। যদি আজকে আমাকে বাঁচাতে না পারো তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। তোমার কাছে আমি অনুরোধ করে বলছি প্লিজ প্রিয়া। মেসেজটা টাইপ করতে দেরি হয়েছে, কিন্তু দরজার টোকা পড়তে দেরি হয়নি। আমি মনে মনে যে কত খুশি হয়েছি বলার বাহিরে। যাক বাবা, আজকে বড় বাঁচার বেঁচে গেলাম, আর জীবনে এমন ভুল করা যাবে না। মিতু বাহির থেকে বলছে, ভাইয়া দরজা খুলেন, আপনার সাথে দরকারি একটা কথা আছে, তাড়াতাড়ি দরজা খুলেন। মিতু ম্যাডাম তাড়াতাড়ি শরীরের কাপড় ঠিক করে আমাকে ইশারা করে বলল। বল কি কথা বাড়ি থেকে বলতে। আমি মিতু ম্যাডামের কথা মতন প্রিয়াকে তাই বললাম, কিন্তু প্রিয়া উল্টো আমাকে বলল, আপনি যদি দরজা না খুলেন আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকবো, এই বলে দিলাম। আর আপনি তো আমাকে চেনেন, আমি কি করতে পারি। মিতু ম্যাডাম কিছু বলার আগে আমি দৌড় দিয়ে দরজা খুলে দিলাম। আগে নিজের জান বাঁচাই, পরে অন্য কিছু। দরজা খুলে দিয়েই প্রিয়া ভিতরে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে বুঝলো যে আমি কত বিপদে পড়েছি। প্রিয়া মিতু ম্যাডামের দিকে তাকিয়ে শুধু বলল, ভাইয়া আমি আপনার রুমে থাকবো, আপনি উপরে থাকবেন, আমি নিচে থাকবো। আমি অচেনা কারোর সাথে একা একা থাকতে পারি না, আর খালামণি এখানে থাকতে বলেছে আমাকে। আর ভাইয়া মজার একটা কথা হলো, আমি কিন্তু আমাদের গ্রামের একটা মেয়েকে চুল ধরে এমনভাবে মারছিলাম, ওই মেয়েটা পরে আর আমার সামনে পড়েই নাই। আমি গোপন সূত্রে জানতে পারছি আমার ভাইয়ের সাথে কেউ একজন বাজে ব্যবহার করছে। আমাকে তো চেনে না ভাইয়া, চুল টেনে একেবারে ছিঁড়ে ফেলবো। আর খালামণি আমাকে এখানে পাঠাইছে কি বসে থাকার জন্য? কি যে করবো আমি নিজেও জানি না। প্রিয়ার রাগ দেখে মিতু ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল, আর যাওয়ার আগে বলতে লাগলো, কয়দিন যে এই মেয়ে তোরে বাঁচাই আমিও দেখব। মিতু ম্যাডাম যাওয়ার পর প্রিয়াকে আমি জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুমি না থাকলে আজকে আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছুই হয়ে যেত। প্রিয়া চুপচাপ করে শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রিয়া বলল, ভাইয়া ছাড়েন আমাকে, লজ্জা লাগছে আমার। আমি প্রিয়াকে ছেড়ে দেখি ওর গাল লজ্জায় লাল হয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগে রেগে ওর অবস্থা খুবই বাজে হয়েছিল। আমি প্রিয়াকে বললাম, ধন্যবাদ তোমাকে। কি বললে যে তোমাকে? ছাড়েন তো ভাইয়া, আমি আগে থেকে জানতাম এই মেয়ে আপনার সাথে উল্টোপাল্টা কিছু করবে। বেশি কিছু তো করে নাই ভাইয়া। আরে না, তবে তুমি না আসলে বড় সমস্যা হতো। প্রিয়া বিছানা থেকে কম্বল আর বালিশ নিয়ে নিচে বসে বলল, আমি আজকে এখানে ঘুমাবো, দেখি আপনার সাথে কে কি করে। আরে দরকার নেই, তুমি যাও, পরে সবাই উল্টাপাল্টা বলবে। কিছু হবে না ভাইয়া, আমি আছি না, আমি দেখে নেব। আপনি নির্ভয়ে ঘুমান তো, আপনি কোনো বিপদে থাকলে আমি ঘুমাতে পারবো না। এই মেয়ে পাগল, ওকে বললেও বুঝবে না। এজন্য আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। লাইট বন্ধ করে দিলাম। বিছানায় শোয়ার পর প্রিয়া বলল, ভাইয়া আপনার ফোনটা একটু দেন না। এই মেয়ে পাগল, ওকে বললেও বুঝবে না। এজন্য আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। লাইট বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে পড়ো প্রিয়া। বিছানায় শুয়ে পড়ে প্রিয়া বলল। আমি প্রিয়ার হাতে ফোনটা দিয়ে বললাম, বেশি রাত জাগবে না কিন্তু, রাত জাগা ভালো না। সত্যি প্রিয়া মেয়েটা খুব ভালো।
যত ভালো বলেছি ওকে আমি তার থেকেও বেশি যতটা ভালো বলেছি ওকে আমি তার থেকেও ও বেশি ভালো। যতটা ওকে ভালো বলেছি তার থেকেও ও বেশি ভালো। এসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেলাম। সকালে দরজার বাহিরে ডাকাডাকির কারণে আমার ঘুম ভেঙে গেল। বাহির থেকে ভাবি সহ সবাই ডাকাডাকি করছে দরজা খুলতে। আমি জানি এখন দরজা খুললে কি হবে। আর প্রিয়া যে আমার সাথে ছিল আজকে, এজন্য মিতু ম্যাডাম বানিয়ে ভুল করে মিথ্যা কথা বলেছে এটাও আমি জানি। এজন্য আমি সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছি। ওরা বাহির থেকে চেঁচামেচি করতে থাক না, তাতে আমার কি। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম। দরজা খুলে বের হতেই দেখি প্রিয়া বসে আছে। প্রিয়ার মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। ও তো সরল মনে আমার সাথে থেকেছে, কিন্তু বাহিরের মানুষ তো আর সহজ সরল না। মিতু ম্যাডাম তো আর বসে থাকার মানুষ না। প্রিয়া একটু কান্নার ভাব নিয়ে বলল, ভাইয়া এখন কি হবে? দরজা খুললে তো সবাই ভিতরে চলে আসবে, আর আমি তো এত কিছু চিন্তা করি নাই। আমি ভাবছিলাম কোনো সমস্যা হবে না, এত চিন্তা করিও না, আমি আছি না। আমি থাকতে তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। এখন তুমি শুয়ে থাকো চোখ বন্ধ করে, নইলে আবার চর খেতে হবে তোমাকে। তুমি শুয়ে থাকো, বাকিটা আমি দেখছি। কিন্তু ভাইয়া। চুপচাপ শুয়ে কথা বলছি, বাকিটা আমি দেখছি। তবে সবাই যখন ভেতরে আসবে তখন ঘুম থেকে উঠে যাবে, মনে করবে যেন তুমি কিচ্ছুই জানো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। আর দরজা খুলতে এক এক করে সবাই ভেতরে চলে আসলো। মিতু ভেতরে এসে বলল, সারা ছিল উপরে, এখন আমরা আসছি দেখে নিচে শুয়ে আছে। দেখেন ভাইয়া, আপনার ছোট ভাইয়ের চরিত্র কেমন খারাপ, শেষ পর্যন্ত কাজের মেয়েকেও ছাড়ে নাই। ভাইয়া আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, এটা কি শুরু করলি লাদিন তুই? আমি ভাইয়ার হাতে ফোনটা দিয়ে বললাম, প্রিয়া যখন থেকে আমার রুমে এসেছে তখন থেকেই আমি ভিডিও অন করে রেখেছি। কারণ আমি জানি মিতু ম্যাডাম যে আমার পিছনে লেগেছে, আর উনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে। যদি সন্দেহ হয় ভিডিওটা দেখে নেবে। আশা করি এখন কারো কিছু বলার থাকবে না। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। আমার কাছে দুটো ফোন ছিল, একটা ছিল প্রিয়ার কাছে, আর একটা আমি ভিডিও অন করে উপরে রেখেছি। মিতু ম্যাডাম আমাকে ফাঁসিয়ে দিবে, বোকা মেয়ে, ও তো আর জানে না যে আমার সম্পর্কে। ভাইয়া শুধু বলল, আর যেন এমন না হয়। আর প্রিয়াকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? আমি মিতু ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে রাতে আমার রুমে এসেছিল, আর এসে আমাকে হুমকি দিয়েছে আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করি তাহলে ও সবাইকে ডাক দেবে। খুব করে আমাকেও ভয়ও দেখিয়েছে। এজন্য আমি প্রিয়াকে এখানে নিয়ে এসেছি। খারাপ কিছু তো আমি করিনি, নিজের জীবন বাঁচাতে প্রিয়াকে নিয়ে আসছি। প্রিয়া আমার পেছনে দাঁড়িয়ে বলল, বড় ভাইয়া, এই মেয়ে ভাইয়ার সাথে উল্টোপাল্টা কিছু করতে চেয়েছিল, পরে ভাইয়া আমাকে মেসেজ করে এখানে নিয়ে আসছে। বিশ্বাস করেন আপনি, আমি এসেও মিতু ম্যাডামকে এখানেই পাইছি। রাতভর দুজন যুক্তি করে আমার বান্ধবী নামে সবকিছু বানিয়ে বানিয়ে বলেছো, ভালোই তো। আর আমার বান্ধবীকে আমি ভালো করেই চিনি, ও এসব কখনো করতে পারে না। সুমন, তুই আমার বন্ধু, অন্তত সত্যিটা বলবি আশা করি। সুমন আমার পাশে এসে এই কথা বলল মিতুর বিষয়ে, কিন্তু মিতু উল্টা বলল, সবাই যুক্তি করে আমার সাথে এমন করেছে। আমি তোমাদের কাছ থেকে কি এমন অপরাধ করেছি যার কারণে আমার ওপর এমন মিথ্যা অভিযোগ তুলছো? আর তাছাড়া আমি তোমার টিচার, এটা মনে রেখো। অনেক হয়েছে আর না। এই মেয়েকে যত কিছু বলি না কেন প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। এজন্য তখন বুদ্ধি করে মিতু ম্যাডামের অর্ধেক নগ্নতার একটা পিক তুলেছিলাম। এটা সবাইকে দেখাতেই মিতুর অবস্থা দেখার মতন ছিল। মিতু তো লজ্জায় এখান থেকে চলেই গেল, কিন্তু ভাবি উল্টো বলল, একটা কাজের মেয়ের জন্য তুমি এমন করছো? কি আছে এই কাজের মেয়ের যা আমার বান্ধবী নাই? ও কাজের মেয়ে কে বলেছে? ওকে তো শুধু নিয়ে আসছি আমার মেয়েকে দেখে রাখার জন্য, এর বাইরে কিচ্ছু করবে না ও। আর একটা কাজের মেয়ে, আর যাই হোক ওর লজ্জা সম্মান এগুলো আছে যা আপনাদের বান্ধবীর নেই। আমি আমার ভাবি, আপনাকে আমি সম্মান করি, এজন্য আমার সামনে ওর কথা আপনি বলবেন না আশা করি। ভাবি আমার উপর রাগ দেখিয়ে চলে গেল। ভাবি যে এসবের সাথে যুক্ত আছে এটা আমি খুব ভালো করেই জানি। ভাইয়া আমার মাথায় হাত দিয়ে বলল, মাফ করে দে ছোট ভাই, আমি জানতাম না এই মেয়ে তোর সাথে এত কিছু করবে। আর একটা দিন তো একটু সহ্য করে নে। এই কথা বলে ভাইয়া চলে গেল। ভাইয়া যাওয়ার পর সুমন বলল, তোরে আমি যতটা আপন মনে করি তার থেকেও যতটা পর তুই আজকে বুঝিয়ে দিলি। কেন এমন করলি? বিশ্বাস কর বন্ধু, আমি এটা জানতাম না। মিতু ম্যাডাম যে তোর সাথে এমন কিছু করবে আমি জানতাম না। আমার কাছে শুধু বলছে
আমরা দুইজন দুজনকে ভালোবাসি, কিছু বলবে না এই বিষয়ে। এই জন্য আমাদের একটু একা থাকতে দাও। আমারও বিশ্বাস হয়েছিল এই জন্য। আচ্ছা বাদ দে, এখন হাত মুখ ধুয়ে আয়। প্রিয়া কিছু না বলে চুপচাপ চলে গেল। সত্যি এখানে সে কি যে এক বিপদে পড়েছে এটা তো শুধু আমিই জানি। বাসার ভিতরে বসে থাকতে ভালো লাগছিল না, এজন্য রুমের বাইরে বসে সুমন আর আমি গেম খেলছি। আর আমাদের থেকে একটু দূরে মিতু ম্যাডাম বসে আছে, কি জানি মনে মনে আবার কি প্ল্যান করছে। এখন যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে সত্যি সত্যি এখান থেকে চলে যাব। এর ভেতরে টেবিলে খাবার দেওয়া হলো, আমরা সবাই বসলাম, কিন্তু প্রিয়া যখন বসতে যাবে তখন মিতু ম্যাডাম বলল, কাজের মেয়ে এখানে বসে খেতে পারবে না। এক কাজ কর প্রিয়া, কিচেনে গিয়ে একা একা বসে খেয়ে নাও, এখানে বসলে চেয়ারে মহল লাগবে। মিতুর কথা শুনে প্রিয়া মাথা নিচু করে ফেললো। ও যে এতটা লজ্জা পেয়েছে এটা আমি খুব ভালো করে বুঝতে পারলাম। আমি এবার প্রিয়াকে বললাম, প্রিয়া আমার পাশে বসো, আর আমার বাড়িতে একটা কুত্তাও যদি আসতো তাহলে ওকে আমি চেয়ারে বসে খাওয়াতাম। আর ওরা তো মানুষকে সম্মান করতেই জানে না, এসব বলেই বা লাভ কি? সম্মান কি জিনিস ওরা তো জানেই না। মিতু তো রেগে বলল, আপনি একটা কাজের মেয়ের জন্য এইভাবে কথা বলছেন কেন? ওকে আমি কিছু বলে আপনার জলে কেন, নাকি ও আপনার? আমি খাবারের পানি দিয়ে শুধু বললাম, আজকে এটা যদি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি না হতো তাহলে তোর মতন মেয়েকে যে কিভাবে ঠিক করতে হতো এটা আমার জানা ছিল। আসছি থেকে তুই আমার সাথে লেগেছিস, তাও কিছু বলিনি। তোর হাত থেকে আমাকে বাঁচাতে যখন প্রিয়া আসবে তখন ওর উপর প্রতিশোধ নিতেই তুই যা ইচ্ছে তাই বলেছিস। এখন কিছু করলে মানুষ খারাপ বলবে। দিন তো অনেক আছে, তোরে দেখিয়ে দিব আমি কি জিনিস। তুই আমার সামনে কাপড় খুলবি বলেছিলিস না, আজকে আমি দেখাবো আমার ভিতরে কি কি আছে। তুই তো কাপড় খুলে দেখাবি, আর আমি কাপড় পরেই তোরে দেখব আমি কি জিনিস। এই কথা বলে প্রিয়ার হাত ধরে রুমে নিয়ে আসলাম। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, ওর তো কোনো দোষ নেই। আমাকে বাঁচাতে গিয়ে আজকে ওর এসব শুনতে হচ্ছে। রুমে আসার পর প্রিয়ার চোখে পানি মুছে দিয়ে বললাম, পাগলি মেয়ে, এজন্য কান্না করা লাগে? আমি আছি না, আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না, মেরে ফেলবো না। এবার প্রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি কাজ করে খাই বলে কি আমি মানুষ না? এখানে আসার পর সবাই আমাকে কাজের মেয়ে বলে। আজকে আপনি কিংবা আপনার মা যদি এই কথা বলতো তাহলে আমার গায়েও লাগতো না, কিন্তু ওরা কেন বলবে? আমি কি ওদের বাসায় কাজ করি? আমার একটা সম্মান আছে না ভাইয়া? আর আপনাকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। আপনার কিছু হলে মায়ের কি হবে? আমি প্রিয়াকে ছাড়িয়ে আবার ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, শুধু মাহিরই কিচ্ছু হবে, আর কারো কিচ্ছু হবে না। প্রিয়া এবার গাল লাল করে বলল, যান, আপনিও না ভাইয়া, কি যে বলেন না মাঝে মাঝে। হয়েছে, এখন ব্যাগ রেডি করো, আমরা চলে যাব। যেখানে আমাদের কোনো সম্মান নেই সেখানে আর আমরা এক মুহূর্ত থাকবো না। না ভাইয়া, আপনি এখানে থাকেন, আমি বরং চলে যাই। আমার জন্য আপনি কেন চলে যাবেন? তুমি চলে গেলে আমার কি হবে ভালো করে জানো তো নাকি? এজন্য আমি চলে যাব। প্রিয়া আর কিছু না বলে আমার ব্যাগ গুছিয়ে দিতে লাগলো। মিতু তো তখন সত্যি কথা বলল, প্রিয়াকে কিছু বললে আমার শরীর জ্বলে কেন। তবে কি প্রিয়াকে আমি পছন্দ করি কি জানি, বলতে পারি না। ইস, মেয়েটা কান্না করে কি করেছে। তবে আমি শিওর ওর জায়গা অন্য মেয়ে হলে কবেই চলে যেত, এত অপমান কখনো সহ্য করতো না। কিন্তু আমি জানি ও শুধু আমার মুখের দিকে তাকিয়ে এখন আছে, নইলে কোন দিনেও চলে যেত না। ওর থেকে এখন দূরে দূরে থাকা লাগবে। ও একটা কাজের মেয়ে, আর আমি কত বড় ঘরের ছেলে। আমি কেন ধীরে ধীরে ওর প্রেমে পড়ে যাচ্ছি? আমার মাথায় কি সমস্যা আছে নাকি? প্রিয়া ব্যাগ রেডি করে বলল, ভাইয়া এই নেন, তাহলে এখন কি আমরা চলে যাব? চলে যাব, আরও এক মুহূর্ত এখানে থাকবো না। আমি ব্যাগ নিয়ে রুম থেকে বের হতেই ভাইয়া বলল, কিরে লাদেন, তুই কি করবি? ভাইয়া থাক এখানে, আজকে রাতটা যদি এখানে থাকি তাহলে সম্মানটা নিয়েও যেতে পারবে না। ভালো থাকিস। ভাবি আমার সামনে এসে বলল, আমার বান্ধবীর পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইছি, মাফ করে দাও। তাও এভাবে চলে যেও না। বাদ দেন এসব ভাবি। আর সুমন তো আসছে, আমার মেয়ের একটু সমস্যা হয়েছে, এর জন্য আমাকে যেতে হবে। আমি প্রিয়াকে নিয়ে যাচ্ছি আমার মেয়ের জন্য। এখন তাহলে আমরা বের হলাম, আর এই বাসা থেকে বের হওয়ার আগে বলে যাচ্ছি ভবিষ্যতে যেন আমার আর এখানে না আসতে হয়। এই কথা বলে আর এক মুহূর্তে এখানে দাঁড়ালাম না, সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। হঠাৎ করে প্রিয়া বলল, ভাইয়া, আমি আপনার হাতটা ধরবো? ধর, সমস্যা নেই।
আর এই জন্য কখনো আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না, বুঝেছো? প্রিয়া হাসি দিয়ে বলেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি সত্যি খুব ভালো। আজকে আপনি যদি আমাকে সঙ্গ না দিতেন তাহলে আমি সেই কোন দিনেই পালিয়ে চলে যেতাম। আর আমার সামনে আপনার গায়ে হাত দেবে তো দূরের কথা, তার আগেই আমি ওর হাত কেটে দেবো, বুঝছেন? আমি জানি না, তুমি আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না, প্রিয়া আস্তে করে বলল। এভাবে যদি সারা জীবন আমাকে আপনার পাশে রাখতেন তাহলে সারা জীবন আমি আপনার সেবা করে যেতাম আর অনেক অনেক ভালোবাসতাম আপনাকে। প্রিয়ার কথা শুনে আমি একটা হাসি দিলাম আর বললাম, পাগলি মেয়ে দেখে অনেক কিছু চিন্তা করে রেখেছে আমাকে নিয়ে। আমি প্রিয়াকে বললাম, কিছু কি বলবে প্রিয়া? প্রিয়া বলল, কই ভাইয়া, কিছু তো বললাম না। তবে ভাইয়া, আমার কাছে টাকা থাকলে ফুচকা খেতাম। গ্রামে থাকতে এর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো খাওয়া হয় নাই। আমি মামাকে বললাম যেন একটা ফুচকার দোকানের সামনে রিক্সা থামায়। আমার কথা মতন মামা তাই করলো। আমি প্রিয়ার হাতে মানিব্যাগ দিয়ে বললাম, এই নাও, মন যাই চায় তাই খেয়ে নাও, আমি বসে আছি। প্রিয়া কিছু টাকা নিয়ে মানিব্যাগ আমার হাতে দিল। আপনি খাবেন না ভাইয়া? না, আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি বসে আছি, তাড়াতাড়ি করবে। প্রিয়া কিছু ফুচকা খেয়ে আর কতগুলো প্যাকেট করে নিয়ে রিক্সায় উঠে বলল, আপনাকে অন্য একদিন খাওয়াবো আমি, আজকে খাওয়ার দরকার নাই। এগুলো নিয়ে খালামণিকে দেব। এই কথা চিন্তা করলে খুব ভালো লাগে যে আমার দেখা অনেক মানুষ আছে যে অনেক ছেলে মেয়েকে পটানোর জন্য অনেক কিছুই করে। কেউ বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, হাত কেটে ফেলবো, আরও কত কিছু যে বলে, কিন্তু প্রিয়া আমার জন্য তেমন কিছুই করছে না। এরপরেও ওর জন্য মন থেকে আলাদা একটা জায়গা তৈরি হচ্ছে। এটা ভালো লাগা নাকি ভালোবাসা আমি জানি না, দেখি সামনে আরও কি কি হয়। বাসা যাওয়ার পর আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখি আম্মু প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমরা কি তোরে কোনোদিন বকা দিয়েছে? তোর মন যা চায় তাই করবি, তোরে দিয়ে এত কাজও করাই নাই। এজন্যই বাহিরের কে কি বলবে তা নিয়ে কখনো মন খারাপ করবি না, ঠিক আছে? প্রিয়া আম্মুকে জড়িয়ে ধরে বলল। ধন্যবাদ খালামণি। আমি সোফায় বসার পর আম্মু বলল, মিতুকে দেখে আমার খুব ভালো মনে হতো, কিন্তু এই মেয়ে তোর সাথে এত কিছু করবে এটা আমি কখনো চিন্তা করি নাই। দাদি তো বলেই ফেলো। আমি আগেই মেয়েকে দেখে সন্দেহ করছিলাম, কিন্তু বিয়ে বাড়িতে এসেছে বলে কিছু বলতে পারি নাই। হঠাৎ বাবা ভেতর থেকে এসে বলল, আমি যেন এই বিষয়ে আর কিছু না শুনে যত পারে সেই মেয়ে থেকে দূরে থাকবে। বাবার কথা শুনে আমি শুধু বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে। দেখতে দেখতে আজকে একটা বছর চলে গেল, তবে ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এই এক বছরে ভাবির বাড়িতে যাইনি। ভার্সিটিতে গেলে মিতু ম্যাডামের সাথে মাঝে মাঝে দেখা হয়, তবে তেমন কিছু বলতো না, হয়তো ভালো হতে চেষ্টা করেছে। এই এক বছরে আমি পুরোপুরি প্রিয়ার প্রেমেই পড়ে গেছি। প্রিয়া সব কিছু জানে যে ওকে আমি পছন্দ করি, কিন্তু প্রিয়া কিচ্ছু বলে না, সাথে আমিও না। আমার মেয়ে এখন আমাকে বাবা বলে ডাকতে পারে, তবে আশ্চর্যের বিষয় এটা যে ও প্রিয়ারকে আম্মু বলেই ডাকে। এতে আমি বেশি খুশি। ভালোই হয়েছে আমি মনে করি, কিন্তু ভাবির সাথে ইদানিং আমার শত্রুতা একটু বেশি হচ্ছে। আমি বসে বসে খাই বলে ভাবি সহ্য হয় না, তবে আম্মু থাকার কারণে আমাকে কিচ্ছুই বলতে পারে না। আর একটা কথা তো বলাই হলো না যে মাঝে মাঝে প্রিয়া মাঝরাতে আমার রুমে ঢুকে আমার কপালে, গালে ও মুখে চুমু দেয়। এতে আমিও কিছু মনে করি না, ভালোই লাগে আমার বেশ। আর দুদিন পর আম্মুর জন্মদিন। এর জন্য আমরা বাপ ছেলে মিলে বড় একটা প্ল্যান করেছি। আম্মুকে বড় একটা কিছু দিব বলে কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করেছে, এজন্য ওনাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দিব। প্রিয়া আমার কাছ থেকে টাকা নিয়েছে, তবে ও আমাকে কখনো বলেনি যে টাকা লাগবে, যা দরকার পড়ে তাই নিয়ে যায়, তবে এত বেশি নেয় না। যখন ওর দরকার হয় তখনই নেয়। ও আমার উপর খুব অধিকার খাটায়। মাঝে মাঝে মানিব্যাগ আমার পকেটে থাকলে ও আমার উপর ঝুঁকে মানিব্যাগ নিয়ে যায় আর শুধু মুচকি মুচকি হাসে। ওর এসব পাগলামো আমার বেশ ভালোই লাগে। ভালোবাসি যে ওকে, এর জন্যই ভালো লাগে। দেখতে দেখতে সেই দিনটা চলেই আসলো। আজ আমার আম্মুর জন্মদিন। অনেক বড় আয়োজন করা হয়েছে, শহরে বড় বড় ব্যক্তিদের দাওয়াতও দেওয়া হয়েছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি প্রিয়া আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে বললাম, কি প্রিয়া, এখানে দাঁড়িয়ে আছো যে? প্রিয়া আমাকে দেখে বলল, ভাইয়া, আসলেই আপনাকে আজকে হিরোর মতোই লাগছে। মন চাইছে আপনার হাত ধরে সারা জীবন। বলো পরে কি? প্রিয়া গাল লাল করে বলল, জান ভাইয়া, কিছু না, এখন আপনার কাছে একটা দরকারে আসছি। কি বলো? আপনার ফোনটা আমার একটু লাগবে আজকে। প্রিয়ার হাত ধরে আমি ওকে রুমে নিয়ে গেলাম।
রুমে যাওয়ার পর প্রিয়াকে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসে বললাম, শুধু ফোনটা নিয়ে কি করবে? তোমার জন্য সব কিছু ফ্রি। আমার রুম মানে তোমার রুম। তোমার যখন যা দরকার হয় তখন তা নিয়ে যাবে। ওই যে দেখো, আমার বিছানার উপর একটা শাড়ি পরে আছে, আমার কাপড়ের সাথে ম্যাচিং করে এটা কিনে নিয়ে আসছি, পরবে কি তুমি? প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, আপনার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পর্যন্ত রাজি আছি। শুধু একবার বলবেন কি করতে হবে, আর আমি তাই করব। বেশি দেরি করে লাভ নেই, একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আপনি আজকে ওই দিনের মতোই আমাকে শাড়ি পরিয়ে দেবেন? তবে আজকে চোখ বেঁধে নয়, আজকে চোখ খোলা রেখে শাড়ি পরিয়ে দেবেন। মিস প্রিয়া, এভাবে বলবেন না। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু যখন আমি আপনার শরীরে হাত দিই তখন আমার নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়। পরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি বলেই দিচ্ছি, তুমি শাড়ি পরে নাও। এভাবে বলবেন না ভাইয়া। আর আপনাকে আমি কি বলছি, আপনি নিজেকে কন্ট্রোল করেন। আপনার যা করতে মন চাই করবেন, আমি শুধু আপনার জন্যই এখানে আছি। এই কথা বলে প্রিয়া লজ্জায় হাতে কামড়াতে লাগলো। আম্মুর অনুষ্ঠানের পর আমি প্রিয়াকে বলেই দিব যে আমি ওকে ভালোবাসি। অন্তত ওকে জড়িয়ে ধরতে তো পারবো নাকি? আমাদের ভালোবাসা হয়তো পরিবারের কেউ মানবে না, কিন্তু আমি প্রিয়ার জন্য যুদ্ধ করতে পর্যন্ত রাজি আছি। ভাইয়া কি চিন্তা করেন? প্রিয়ার কথা শুনে আমার হুঁশ আসলো। আমি বললাম, কিচ্ছু না, তুমি শাড়ি পরে নাও, আমি বলে দিচ্ছি। আমার কথা মতন প্রিয়া তাই করতে লাগলো, আর আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তবে সত্যি কথা বলতে, প্রিয়াকে দেখলে আমি অন্যরকমই হয়ে যাই। তাও আজকে ও আমার সামনে শাড়ি পরেছে, এই মুহূর্ত আমার মনকে যে আমি কিভাবে কন্ট্রোল করছি এটা একমাত্র আমিই জানি। শাড়ি পরা শেষ হতেই প্রিয়া আমার কাছে এসে আমাকে একটা হাত ধরে বলল, আমাকে কেমন লাগছে ভাইয়া? খুব খুব সুন্দর লাগছে, যেটা বলার বাইরে। প্রিয়া এবার আমাকে ধরে আয়নার সামনে নিয়ে বলল, এখন কেমন লাগছে আমাদের দুজনকে? আমি প্রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, মন যে অনেক কিছুই বলতে চায়, কিন্তু কোনো এক জায়গায় আটকে যায়। তবে একসময় সব কিছু বলবো। পাগল ছেলে, ভালোবাসি যে এটা বলতে পারে না, গাধা কোথাকার। আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলবো ভালোবাসি? আমার বুঝি লজ্জা করে না? ও সব কিছু বুঝে তাও বলতে পারে না ভালোবাসি তোমাকে। সত্যি সত্যি যখন আমি চলে যাব না, তখন খুব করে বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি। আমার কি, আমিও বলবো না? বললে বলবে, না বললে নাই। প্রিয়া সব কিছু আমি শুনতে পেয়েছি, তাও আমি বললাম, কিছু কি বলবে প্রিয়া? না ভাইয়া, আপনাকে কিছু বলি নাই। বলছি আমার এই কপালকে, ভিতর ডিমের সাথে আমি বসবাস করি, কিছু বলতেও পারে না। কার কথা বলছো আবার তুমি? প্রিয়া একটু রাগ দেখিয়ে বলল, আপনি কিন্তু কথা বলবেন না, নইলে আপনার মাথা ফাটিয়ে দেব। সত্যি তুমি তাই করতে পারো, আমার তো মনে হয় না পারবে। প্রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, ধুর, আপনি থাকেন, আমি গেলাম। আমি প্রিয়ার হাত ধরে বললাম, আরে দাঁড়াও একটু, এত তাড়াতাড়ি কিসের তোমার? প্রিয়ার হাত ধরে আমি সুমনকে ডাক দিলাম। সুমন আবার কালকে আমাদের বাসায় আসছে। সুমন এসে প্রিয়াকে আমার সাথে দেখে বলল, কিরে, কিছু কি বলবি? আমি সুমনের হাতে ফোনটা দিয়ে বললাম, আমাদের কয়েকটা পিক তুলে দিবি? সুমন আচ্ছা বলে বলল, তোরা দাঁড়া, আমি পিক তুলছি। আমি প্রিয়ার হাত টেনে কাছে নিয়ে এলাম। প্রিয়া লজ্জায় লাল হয়ে গেছে। প্রিয়ার কথা শুনে ওকে আমি আরো কাছে এনে বললাম, কি করছেন ভাইয়া, ছাড়েন। সুমন ভাই দাঁড়িয়ে আছে, উনি সব কিছু দেখছে, পরে সমস্যা হয়ে যাবে। কে কি বলবে এটা আমার দেখার বিষয় না। পছন্দের মানুষের সাথে যদি ছবি তুলতে না পারি তাহলে এই জীবনে কোনো মানেই নেই। আমার কথা শুনে মনে হচ্ছে প্রিয়ার ভয়টা দূর হয়ে গেল। ঠিক কথা বলছেন এখন আপনি। প্রিয়াকে সাথে নিয়ে কয়েকটা পিক তুললাম। সুমন চলে যাওয়ার পর প্রিয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, এই পিকগুলো আমার কাছে রাখি, আপনাকে দেখলে আমার সারাটা দিন ভালো হয়ে যায়। বুঝি না আপনার কাছে আমি কি এমন পাইছি, কিন্তু আফসোস লাগে এই জায়গায় যে আমি একজন কাজের মেয়ে। মাহির আম্মু দেখে এই কথা কিন্তু কখনো বলবে না। আমি তোমাকে কোনোদিনই কাজের মেয়ে বলছি বলো? তুমি তো আমার মেয়ের আম্মু। আর আমার প্রিয়া দরজার কাছে গিয়ে বলল, এসব বলবেন না ভাইয়া, ইস লজ্জা করে। এই কথা বলে প্রিয়া রুম থেকে বের হয়ে গেল। আর আমি মুচকি মুচকি হাসছি। পাগলি মেয়ে, সব কিছুই বুঝে। আমি না হয় গাধা ছেলে, কিন্তু ও তো মন খুলে বলতে পারে যে ভাইয়া আমি আপনাকে ভালোবাসি, কিন্তু বলে না। আমিও কম কিসের, আমিও বলবো না। যাক,
এভাবে রুমে বসে থাকলে হবে না, বাহিরে হয়তো অনেকেই এসেছে, গিয়ে দেখি বাহিরের অবস্থা কি। রুম থেকে বের হয়ে দেখি সবাই চলে আসছে। এই তো আমার আম্মুও দেখি চলে আসছে। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু তোমার তো অনেক কাজ, খুব সুন্দর লাগছে। এই কথা বলে আমি আম্মুর হাত ধরলাম। আম্মু আমার হাত ছাড়িয়ে বলল, খুব কষ্ট করে মেকআপ করেছি আজকে, তুই কিস করে দিবি সব কিছু নষ্ট করে। আমি আমার আম্মুকে কিস করব তাতে কার কি? আম্মু আমার, মানে সব কিছুই আমার। আম্মু আমার হাত ধরলো আর কপালে চুমু দিয়ে বলল, 1000 বছর বেঁচে থাক বাবা, সব কিছু তো তোদের জন্যই। হয়েছে আম্মাজান। এই তো বাবা কেক নিয়ে বসে আছে, চলেন। আম্মু কেক কেটে আমাদের সবাইকে খাওয়ালেন। এক এক করে সবাই আম্মুকে গিফট দিল। শেষে সবাই বলল যে আমরা আমার আম্মুর জন্য কি নিয়ে আসছি। বাবা শুধু বলল, আমরা 3 বাবা ছেলে মিলে খুব বড় একটা গিফট রাখছি। এই কথা বলে বাবা ভাবিকে বলল, বোমা গিফটটা কোথায় নিয়ে এসো। কিন্তু বাবার কথা শুনে ভাবি মুখ কালো করে বলল, বাবা গিফট তো আমার রুমেই রেখেছিলাম, কিন্তু এটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবির কথা শুনে আমার মাথায় নষ্ট হয়ে গেল। ভাবি এসব কি বলছে? আমার আম্মুর জন্য একটা আংটি বানিয়ে আনছি, তবে এই আংটিতে শুধু সোনাই ছিল, একদম খাঁটি সোনা দিয়ে সবটা তৈরি করা হয়েছে। কিন্তু ভাবি এসব কি বলছে? ভাইয়া দৌড়ে রুমে চলে গেল। ভাইয়া পিছন পিছন আমিও রুমে গেলাম। ভাইয়া রুমে খুঁজতে খুঁজতে বলল, কোথাও তো পাওয়া যাচ্ছে না। ভাবি বলল, আমিও তো তাই বলছি, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সকালে আমি প্রিয়াকে এখানে আসতে দেখেছি, একবার ওর রুমে খুঁজে দেখি না। প্রিয়ার রুমের কথা শুনে আমি বললাম, ও আমি যাই কিছু করি এসব জিনিসের প্রতি কখনো নজর দিবে না, এটা আমি বিশ্বাস করি। বাবা বলল, হারিয়ে গেছে যেহেতু তাহলে সবার রুম চেক করা হবে। বোমা তুমি প্রিয়ার রুমে গিয়ে দেখো। বাবার কথা মতন ভাবিও করলো। প্রিয়া শুধু আমার মুখের দিকেই তাকিয়ে আছে, কিছু বলছে না। আর বাহিরে সবাই জেনে গেছে খাঁটি সোনার আংটি চুরি করা হয়েছে, আর কে যে এটা চুরি করেছে এটা সবাই দেখে যাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভাবি আর ভাইয়া প্রিয়ার রুম খোঁজাখুঁজি করছে। প্রিয়া আমার পিছনে ভয়ে দাঁড়িয়ে আছে। তবে আর যাই করুক, আমার একটু বিশ্বাস আছে যে প্রিয়া কখনোই এসব করতে পারে না। হঠাৎ করে ভাবি প্রিয়ার বিছানার নিচ থেকে আংটি বের করে বলল, কে জানি বলেছিল আমাদের বাসার কাজের মেয়ে খুব ভালো, এই হলো আজকে তার প্রমাণ। লোভে পড়ে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। প্রিয়া তো এটা দেখে কান্না করেই বলল, আপনারা এসব কি বলছেন? আর এটা যে আমার রুমে কিভাবে আসলো আমি এটাও জানি না, বিশ্বাস করেন আপনারা? ভাবি ঠাস করে প্রিয়ার গালে একটা চট দিয়ে বলল, চুরি করে যদি খাবি তো এখানে কেন এলি? আজকে কত বড় একটা অনুষ্ঠান তোর জন্য নষ্ট হয়ে গেছে, একটা সামান্য জিনিসের লোভ তুই সামলাতে পারলি না। আমি আর কিছু বলবো না, যা বলার আমার আম্মাই বলবে এখন। প্রিয়ার আম্মুকে দেখে আম্মু পায়ে পড়ে বলল, বিশ্বাস করেন খালামণি, আমি এটা করি নাই, আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। আমি কসম করে বলছি আমি এটা করি নাই, বিশ্বাস করেন আপনি। আম্মু প্রিয়াকে তুলে বলল, খুব ভালো মেয়ে মনে করতাম আমি তোমাকে, ইদানিং আমার ছেলেরও তোমার সাথে একটু বেশি কথা বলে। আমি সব কিছু বুঝি কিন্তু কিছু বলি না। আজকে ওরা প্ল্যান করে সব কিছু তৈরি করেছে। কেন এটা করলে? অনুষ্ঠানের পর আমাকে বলতে, খালামণি এটা আমার খুব পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দেন, আমি দিয়ে দিতাম তোমাকে এটা। আম্মুর কথা শুনে প্রিয়া দৌড়ে আমার কাছে চলে আসলো, আমার হাত ধরে বলল, ভাইয়া আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি এটা করি নাই। প্রিয়া যে এমন কিছু করবে আমি কখনো ভাবিনি। এতটা ভালোবাসি আমি ওকে, এতটা বিশ্বাস করি আমি ওকে, আর আজকে এটা ও কি করলো? আজ করবে না কেন? এর দাম যে অনেক। এটা যদি একবারও নিয়ে বাসা থেকে বের হয়ে যেত তাহলে সারা জীবন ওর আর কাজ করতে হতো না। আমার বাবা আর ভাইয়া প্রবাসের অর্ধেক টাকা এই আংটির পেছনে খরচ করেছে, আর আজকে প্রিয়া এটা কিভাবে করলো মানতে পারছি না আমি। বুক ফেটে কান্না আসছে আমার। আমি প্রিয়ার হাত ছাড়িয়ে বললাম, খুব করে বিশ্বাস করতাম প্রিয়া তোমাকে, সব কিছু দিয়েছি আমি তোমাকে, আর আজকে এটা কেন করলে? অন্তত আমাকে তো বলতে পারতে, আমি দিয়ে দিতাম তোমাকে এটা। প্রিয়া কান্না করতে করতে বলল, আপনিও আমাকে বিশ্বাস করলেন না ভাইয়া? আমাকে ভাইয়া বলবে না, ভাইয়া বলার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। এত করে পছন্দ করি আমি তোমাকে, কেন এমন করলে? কেন প্রিয়া, কেন? প্রিয়া শুধু মাথা নিচু করে কান্না করছে।
যেখানে আমি ওকে বিশ্বাস করছি না সেখানে আর কেই বা বিশ্বাস করবে। প্রিয়া আমার মনটাই ভেঙে দিল। এমনটা করবে আমি কখনো ভাবিনি। খুব ভালো মেয়ে মনে করতাম আমি ওকে, আর আজকে ও প্রমাণ করিয়ে দিল যে কাজের মেয়ে ভালো হয় না। ওরা সুযোগ বুঝে খুব করে চুরি করতে পারে। যাকে এত ভালোবাসি সে কিনা আজকে চুরি করেছে, মনকে কোনোভাবেই মানাতে পারছি না আমি। প্রিয়া মাথা নিচু করে শুধু কান্না করছে, আর কিচ্ছু বলছে না। তবে হঠাৎ করে আম্মু বলল, এই বিষয়টা আমরা আর বড় করতে চাই না। খুব ভালো মেয়ে মনে করতাম তোমাকে, এক নিমিষেই সব কিছু শেষ করে দিলে। তোমার পরিবারকে আমরা সব কিছু বলবো না, তোমাকে শুধু একটা কথাই বলবো যে এখান থেকে চুপচাপ চলে যাও, আর কখনো আমাদের এখানে আসবে না। তোমার মতো মেয়েকে আমাদের দরকার নেই। চুরি করে যদি এত কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে যাও, গিয়ে চুরি করো। তোমাকে আমরা সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুমি নিজেই সব কিছু হারিয়ে ফেললে। আম্মুর কথা শুনে প্রিয়া কান্না করতে করতে বলল, আজকে আমার কিচ্ছু বলার নেই। আমার কাছে প্রমাণ নেই যে আমি দেখাবো আমি চুরি করি নাই। তবে হ্যাঁ, আপনারা যদিও বলেন আমি চুরি করছি, ঠিক আছে, এখানে আমি কিচ্ছু বলবো না। তবে কেউ একজন ছিল যে আমাকে খুব করে বিশ্বাস করত। আজকে সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আর আর ফিরিয়ে নেবে না কেন? আমার মতো মেয়ের জন্য ও কি বকা শুনবে? তবে সত্যি একটা কথা খালামণি, আমি চুরি করি নাই, কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে তবে এর বিচার একদিন হবে হয়তো, কিন্তু সেদিন আমাকে হাজার খুঁজেও পাবেন না। প্রিয়া আম্মুর হাতে একটা ঘড়ি দিয়ে আম্মুর পায়ে হাত দিয়ে বলল, আপনাকে আমি খুব সম্মান করি খালামণি, কিন্তু কখনো ভাবি নাই আমার নামে এমন কিছু মিথ্যা অভিযোগ উঠবে। আপনি বলছেন আমি আপনার কথা মানব না, এটা তো হতে পারে না। আমি চলে যাব, আর কখনো ফিরে আসব না। তবে আমি যাই করি দোয়া করবেন আমার জন্য। আর এই ঘড়িটা আপনার জন্য কিনেছিলাম। তবে আমার বাবা মা আমাকে কখনো চুরি করা শেখায় নাই। যদি চুরিই করতাম, আপনার বাসার সব কিছু আমার জানা আছে। হাসি পাই জানেন, এতদিন এখানে থেকেছি ঠিকই, কিন্তু আজকে কেউ আমাকে বিশ্বাস করে না। ভালো থাকবেন খালামণি। এই কথা বলে প্রিয়া আমার সামনে আসলো। প্রিয়ার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি বলবো ওকে, বলার মতন আমার তেমন কোনো ভাষা নেই। চাইলেও ওকে আমি ফিরাতে পারবো না, কারণ প্রিয়া ভুল করেছে, অনেক বড় ভুল। প্রিয়া আমার দিকে কান্না মাখা কণ্ঠে বলল, আপনি অন্তত একবার আমাকে বিশ্বাস করে দেখতেন। ওরা আমাকে অপমান করবে, যদি আজকে আমার গায়ে হাত তুলতো তাও আমার এতটা কষ্ট লাগতো না যতটা আপনি দিয়েছেন আজকে। আপনার জন্য এত কিছু করলাম আমি, আর আপনি আজকে আমাকে বিশ্বাস করলেন না। আশা করি হয়তো আর কখনো আমাদের দেখা হবে না, আর যদিও হয়ে যায় তখন যেন আমি এটা প্রমাণ করতে পারি সেদিন আমি চুরি করি নাই। তবে আপনার জন্য আমার মন থেকে মায়া একেবারে উঠে গেছে। আপনাকে যদি দেখাতে পারতাম আপনি আমার মনের কতটা গভীরে আছেন, তাহলে ঠিকই বুঝতেন। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না। খুব কষ্ট লাগলো জানেন। আমার মাহিকে একটু দেখেই চলে যাব, ওকে একটু নিয়ে আসবেন। আমি দাঁড়িয়ে আছি দেখে প্রিয়া মাহিকে নিয়ে এলো। মাহির গালে চুমু দিয়ে বলল, মা হবার ভাগ্য হয়তো আমার নেই। ওকে কাছে পেয়ে সব কিছু পেয়েছিলাম, শুধু আফসোস থেকে গেল আজকে আপনারা কেউ কিছু বলছেন না। কিন্তু একদিন ঠিকই বুঝবেন। তবে আমি কিছুটা হলেও বুঝতে পারছি আমার সাথে কে এমন করেছে। এই নেন আপনার মেয়েকে। প্রিয়ার কোল থেকে মাহি আসতে চাইছে না, খুব কান্না করছে, তাও জোর করেই দিয়ে দিল। প্রিয়ার চোখের পানি দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। দরজার কাছে গিয়ে প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, খুব ভালোবাসতাম ভাই আমি আপনাকে। আপনার বউ হওয়ার খুব ইচ্ছা ছিল, পারলাম না। জীবন যুদ্ধে হেরে গেলাম আমি। তবে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছে মানে সবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে আজকে কেউ বিশ্বাস করে নাই, কিন্তু
একদিন আফসোস করবেন। লাভ ইউ আমার প্রিয় ভাইয়া। এই কথা বলে প্রিয়া বাসা থেকে বের হয়ে গেল। আমি নিচে বসে কান্না করছি। মাহি তো চিৎকার করে কান্না করছে। ছোট মেয়েটা এত কিছু বুঝেও না। আম্মু মাহিকে নিয়ে গেল। চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। নিচ থেকে উঠে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে ইচ্ছে মতন কান্না করতে লাগলাম। কি করলাম আমি? নিজের হাত ধরে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। কেন প্রিয়া আজকে এই চুরি করতে গেল? এটা না করলে কত সুন্দর সব কিছু চলছিল আমাদের। আজকে এটা করে সব কিছু নষ্ট করে দিল। খুব ভালোবাসি আমি প্রিয়াকে। কান্না করতে করতে কখন যে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলাম বলতেও পারিনি। যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। মনে হচ্ছে যেন পুরো শরীরে ব্যথায় যন্ত্রণা করছে। আমার পাশে আম্মু বসে আছে। আম্মু আমাকে চোখ খুলতে দেখে বলল, বাবা এখন কেমন লাগছে? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমি এখানে কিভাবে আসছি? তোরে আমার মারতে ইচ্ছে করছে। ওয়াশরুমে পানি ছেড়ে কেউ কি কান্না করে? দেখ তো চোখ মুখ ফুলে কি হয়ে গেছে। আমরা তো মনে করেছিলাম, দেখ বাবা, আমরা তোরে হারাতে চাই না। তুই একটা সাধারণ মেয়ের জন্য। আম্মু, ওকে তুমি সাধারণ মেয়ে বলবে না। হয়তো ও তোমাদের কাছে সাধারণ মেয়ে হতে পারে, কিন্তু আমার কাছে অসাধারণ। খুব পছন্দ করতি না ওরে? কি বলবো আম্মু, ওকে এতটা পছন্দ করে ফেলেছি যা বলার বাহিরে। আমি তো চিন্তা করেছিলাম তোমাদের বিরুদ্ধে গিয়ে ওকে আমি বিয়ে করব। থাক বাদে, এসব কথা বললে এখন আর কোনো লাভ নেই। আজকে একটা আংটির লোভ সামলাতে পারে নাই, এখন চিন্তা কর পরে কি হতে পারে। প্রিয়া তো এমন মেয়ে না আম্মু, ও কখনো এমন কিছু করবে না আমি জানি, কিন্তু কেন করলো আম্মু? এসব বাদ দিতে বলছি না আমি। আর ওর কথা মাথা থেকে জেরে ফেলে দে। এত চিন্তা করিস না বাবা। পৃথিবীতে কি মেয়ে কম আছে? আম্মু। এখন বাসায় যেতে পারবি তো? পারবো। আমাকে একটু ধরো, এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। আম্মুকে ধরে কোনো মতো বাসায় চলে আসলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে শুধু প্রিয়ার কথাই চিন্তা করছি। প্রিয়া আমাকে সেদিন মিতুর হাত থেকে বাঁচিয়েছিল। ও যদিও চুরি করেছে, তাহলে কি ওকে আমি এটা থেকে বাঁচাতে পারি নাই? সবই হলো আমার কপাল। বড় কথা হলো প্রিয়া হয়তো আমার কপালে লিখাই ছিল না, এজন্য ওকে আমি পাই নাই। শেষ করে ফেলেছি যেহেতু সব কিছু শেষ। যাকে বিয়ে করবো বলে আশা করেছি সে চলে গেল। এখন আর বিয়ে করব না। আমার একটা মেয়ে আছে, ওকে নিয়ে পুরো জীবন কাটিয়ে দেব। মেয়ের মুখের দিকে তাকিয়ে হলো আমি আর বিয়ে করব না। এখন নিজেকে একা করে ফেলেছি। আগের মতন আর কারোর সাথে কথা বলি না। যতই দিন যায় ততই নিজেকে ঘরবন্দি করে ফেলেছি। এখন মাহির সব কিছু আমাকেই দেখতে হয়। আজকে 1 মাস চলে গেল, তাও আমি কিছু বলতে পারি না কিভাবে যে দিনগুলো চলে গেল। তবে ইদানিং আমি শুনেছি আমার পরিবারের সবাইকে আমার ভাবি কানমন্ত্র দেয় যে আমি যেন মিতুকে বিয়ে করি। মিতু নাকি আমার জন্য বিয়ে করে নাই, ও নাকি আগে থেকে অনেক ভালো হয়ে গেছে। আমার পেছনে ভাবি একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই মনে যে একজন জায়গা করে নিয়েছে, তাকে রেখে অন্য কাউকে কিভাবে আমি বিয়ে করব? প্রিয়ার কথা এখনও আমি ভুলতে পারিনি। আবার এর ভেতরে অন্য কিছু বলে। তবে যে যাই বলুক, আমার এতে বিয়ে করার ইচ্ছেও নেই। এখন মাঝে মাঝে সিগারেট খাই। প্রিয়া চলে যাওয়ার পর থেকে এটা খাই মাঝে মাঝে, যখন নিজেকে খুব একাকিত্ব মনে করি। প্রিয়া ঠিকই বলতো, এখন তো আর বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি। আমি যখন চলে যাব তখন শুধু আফসোস করবেন যে কি করলাম। আজকে ওর প্রতিটা কথাই সত্যি হতে চলেছে। প্রিয়া কাছে নেই, অথচ ওর কথাগুলো আজকে আমার খুব মনে পড়ে। বিকালে ছাদে বসে ফোনে গেম খেলছি, তখন পিছন থেকে একটা শব্দ আসলো, কফি খাবেন বলে। আমি পিছনে তাকিয়ে দেখি মিতু ম্যাডাম দাঁড়িয়ে আছে। অনেকদিন পর উনাকে আমি এখানে দেখে বললাম, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে? মিতু ম্যাডাম আমার পাশে বসে বলল, ফোনটা যদি একটু রাখতে তাহলে বেশ ভালো। আমি মিতু ম্যাডামের কথা মতন ফোনটা রেখে দিলাম। বলেন, কি বলেন? বলছি কেমন আছো তুমি? আছি মোটামুটি। তো এখানে কি জন্য আসছেন? কেন, আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আমি আসবো না? আপনি যেখানে যান না কেন মতলব ছাড়া যান না, যেটা আমি খুবই ভালো করেই জানি। এখন বলেন সত্যি কথা, এখানে কেন আসছেন? আমার বাবা মা আসছে এখানে, এই জন্য ওনাদের সাথে এখানে এসছে। আর শুনলাম তোমাদের বাসার কাজের মেয়ে। যেই পর্যন্ত বলেছেন সেই পর্যন্তই থেমে যান, যদি নিজের ভালো চান। আমার পরিবারের ছাড়া বাইরে কেউ ওকে এই কথা বলতে পারে না। বললে একদম কি যে করব সেই হিসাব নাই। আমার কথা শুনে মিঠু চুপ হয়ে গেল, কিন্তু একটু পরেই বলল, সরি, আর বলবো না। এখন বলেন এভাবে আর কতদিন থাকবেন? একটা বিয়ে তো করতে পারেন।
তুমি যদি হ্যাঁ বলো তো আমি আজকেই বিয়ে করে নিব। আপনি বিয়ে করবেন এতে আমার হ্যাঁ বলার কি আছে? আপনার মন যাকে চায় তাকেই বিয়ে করেন। আমি কি না করেছি আপনাকে? বিয়ে তো করবো তোমাকে, এই জন্য তোমার অনুমতি লাগবে না আমার? মিতুর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আমি আপনাকে বিয়ে করব। বাবা, এ কথা কে বললো আপনাকে? নিচে বাবা মা সেই বিষয়ে কথা বলছে। কথা বললে কি হবে? আমি তোমাকে বিয়ে করলে তো আমি যখনই বলি তখন তুমি শুধু না করো। কেন এমন করো? আমার মাঝে কি এমন নেই? আমি তোমাকে ভালোবাসি বলে সবকিছু তোমাকে উজাড় করে দিতে চেয়েছিলাম। এটা কি আমার ভুল? আমি কি তোমার ভালোবাসতে পারি না? তোমার জন্য সবার সামনে অপমানিত হয়েছি। আমি বুড়ো হয়ে গেছি বলে কি আমাকে বিয়ে করবে না? আমার থেকে 3 বছরের বড় তুমি, তাও কেন করো না করো বলো? আমি তোমার থেকে বড়, এটা কি আমার অপরাধ? আমি মিঠু ম্যাডামের দিকে তাকিয়ে আছি। কি বলবো ওনাকে? বলার মতন ভাষা নেই। তবে আমি যে এই মনে প্রিয়াকে জায়গা দিয়েছি, ওকে ছাড়া আমি অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আমি এবার বললাম, জানেন কি ম্যাডাম, নিয়তি বড় লীলা খেলা। যাকে আমি ভালোবাসি সেই কাছে নেই। আজকে ছোট একটা ভুলের কারণে ওকে আমি হারিয়েছি। আপনাকে বললে কি বুঝবেন? প্রিয়াকে ভালোবাসো তুমি? অনেক অনেক, যেটা বলার বাহিরে। কয়েকদিন পর আমরা বিয়ে করতাম, কিন্তু তার আগেই সব কিছু শেষ হয়ে গেল। ও তো গরিব ঘরের মেয়ে, আর ওর মাঝে কি এমন আছে যে আমার মাঝে নেই? এর জন্য আমি আপনাকে পছন্দ করি না, জানেন? এখন আবার কি বলেছি আমি? আপনি কাউকে সম্মান দিয়ে কথা বললেন না, নিজেকে খুব বড় মনে করেন। আপনার মনের ভিতর অনেক ধুলোবালি আছে, এগুলোকে আগে পরিষ্কার করেন। চলো নিচে যাই, দেখি সবাই মিলে কি সিদ্ধান্ত নিয়েছে। আমি যাব না নিচে, আপনার দরকার হলে আপনি যান। আমার এক কথা, আমি এখন বিয়ে করব না। বিয়ে না করলে জোর করে বিয়ে করবো তোমাকে, নইলে তুলে নিয়ে যাব। হুমকি দিলেন বুঝি আমাকে? মিতু আমার চুল টেনে বলল। হুমকি মনে করো তাই দিয়েছি। এখন আমি গেলাম, তুমি থাকো। আর যে চলে গেছে তাকে নিয়ে এত চিন্তা করবে না। ও আর কখনো ফিরে আসবে না, আসার কোনো সম্ভাবনা নেই, বুঝলে? এই কথা বলে মিতু নিচে চলে গেল। আমি একা একা বসে আছি। আমার পরিবার যে এখন কি নাটক শুরু করেছে কে জানে। তবে আমি যাই কিছু করি না কেন, মিতুকে কোনো মূল্যেই আমি বিয়ে করব না। ও সুন্দর আছে এটা আমি মানলাম, কিন্তু কোনো এক কারণে ওকে আমার পছন্দ হয় না। হয়তো আমার মনের ভিতর প্রিয়া আছে, এজন্য ওকে আমার অতটা পছন্দই নয়। যাক, অনেকক্ষণ এখানে বসে আছি, এখন নিচে যাই। নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আমি ছাদ থেকে ধীরে ধীরে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি অচেনা কয়েকজন আমার বাসায় আসছে, আর মিতু একটু দূরেই বসেছে। আমি ওদের দেখেই বুঝে ফেলেছি যে ওনারাই হয়তো মিতুর বাবা মা। আম্মু আমাকে ডাক দিয়ে বলল, লাদেন, এখানে আয় তো একটু বাবা। আমি আম্মুর কথা শুনে শুধু বললাম, আম্মু আমার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে, এজন্য আমি রুমে গেলাম। সমস্যা নেই, তোমরা কথা বলো, আমি আছি। এই কথা বলে আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমার মেয়ে সত্যি ঘুম থেকে উঠে গেছে। আমাকে দেখে মাহি একটা হাসি দিয়ে বলল, পাপা। আমার মেয়েটা মাত্র বাবা মার ডাক শিখেছে, এর ভেতরেই ও ওর মাকে হারিয়ে ফেলল। এখন ওকে রেখে যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে কি হবে? যেভাবে আছি সেভাবে একাই থাকবো। আমি আমার মেয়ের পাশে শুয়ে ওকে নিয়ে খেলা করছি। মিতু দরজার কাছে দাঁড়িয়ে বলল, আমি ভেতরে আসবো কি? সেদিনের মতো কিছু করবেন না তো আবার? এসব বলে লজ্জা দিবেন না। তাহলে ঠিক আছে, ভিতরে আসেন, সমস্যা নেই। মিতু ভিতরে এসে বলল, দেন তো আমার কোলে মাহিকে। মিতুকে দেখে আমার মেয়ে কান্না করে দিল। এজন্য আমি বললাম, ও যার তার কোলে যায় না, বুঝলেন? ওর একজন আম্মু ছিল, ওকেও হারিয়ে ফেলেছে, এজন্য আমাকে ছাড়া অন্য কারো কোলে যাবেও না। সমস্যা নেই আমার, আমাকে দেখে দেখে ওর অভ্যেস হয়ে যাবে, তখন এমনিই আমাকে আম্মু ডাকবে। দেখেন, এখানে থেকে যান, মন মেজাজ খারাপ করবেন না কিন্তু। আমার সাথে আপনি এমন করেন কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আমাদের দুই পরিবারের মিলেই আমাদের বিয়ে ঠিক করেছে, এই জন্য তো আপনার মেয়ে এখন থেকে আমাকেই দেখতে হবে। বাসায় গিয়ে বসে বসে স্বপ্ন দেখেন, শুধু খালি বিয়ে বিয়ে করেন। যান তো এখান থেকে। চলে যাব, তোমাদের বাসায় তো আর থাকতে আসিনি। মিতু ম্যাডাম আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, হয়তো আমি কিছু বলবো মনে করেছে। কিন্তু যখন দেখলাম আমি চুপচাপ আছি, তখন মিতু ম্যাডাম চুপচাপ বের হয়ে চলে গেল। আমার পাশে শুয়ে মাহি আবার ঘুমিয়েও গেল। মাহি ঘুমাতে আমি বাইরে গেলাম। গিয়ে দেখলাম ভাবির মুখে সেই হাসি, কিন্তু এই হাসি যে কিসের জন্য এটাই তো আমি জানি না। আমি গিয়ে আম্মুর পাশে বসতে আম্মু বলল, বাবা, আমরা তোর বিয়ে ঠিক করেছি, সামনে মাসে তোর বিয়ে। এক কাজ করো, আমি তো আর বিয়ে করব না, আমার জায়গায় আমার বিয়েটা বাবা করে নেবে। কি বলো আম্মু? নতুন একটা মা পাবা।
আর মেয়ে নাকি টিচার, ভালোই হবে, কি বলো? আম্মু আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, এসব কি বলিস তুই? হ্যাঁ, আমাদের সাথে মজা করছিস? এখন বল, আমরা যে তোর বিয়ে ঠিক করেছি এতে তুই খুশি তো? আমি সরাসরি বললাম, আমি এই বিয়ে করতে পারবো না, ওকে আমার পছন্দ নয়। আমার কথা শুনে ভাবি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এখন বিয়ে করবে কেন? সারা জীবন তো ভাই আর বাবার উপরেই বসে খেয়েছে, নিজে তো 1 টাকারও ইনকাম করে না। এখন চাকরিজীবী একটা মেয়ে দেখে বিয়ে ঠিক করেছি, এতে তার হবে না? তোমার তো ওই কাজের মেয়েই লাগবে নষ্টামি করার জন্য। আমার বান্ধবীর সাথে তো আর এসব পারবে না। আমার তো মনে হয় ও এখানে কাজ করতে আসে নাই, এখানে আসছিল চুরি করতে, আর তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে কিছু টাকা হাতিয়ে নেবে বলে তাই চিন্তা করেছিল। আর তুমিও বোকার মতো ওর কথা বিশ্বাস করে নিলে। ও হ্যাঁ, রুমের ভিতরে কি করে কাজের মেয়েকে শাড়ি পরিয়ে দেয়, আবার সাজিয়েও দেয় নাকি, না জানি গোপনে গোপনে আর কত কিছু করেছে। বোকা একটা মেয়ে পেয়ে এসব করছে, লজ্জা করে না? আবার বলো আমার বান্ধবীকে বিয়ে করবে না। ভাবির কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, জানিস ভাইয়া, ভাবিকে আমি কতটা সম্মান করতাম, কিন্তু উনি আমাকে এই কথা বলতে পারলো? হ্যাঁ, এটা সত্যি, আমি প্রিয়াকে পছন্দ করি, তবে মিতুর মতন প্রিয়া নষ্ট মেয়ে না। এত যে বেস্ট ফ্রেন্ডের প্রশংসা করে, সেদিন কি করেছিল? ও নষ্ট মেয়ে না তো কি প্রিয়া নষ্ট মেয়ে? গরিব ঘরের মেয়েরা আর যাই করুক না কেন সম্মান করতে জানে। তবে একদিনেই আমার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে প্রিয়া কিভাবে চুরি করতে পারে। ও তো এমন মেয়ে না। তবে খুব শীঘ্রই আমি সত্যি কথা বের করে ফেলবো। আর বেস্ট ফ্রেন্ডের প্রশংসা না, আমি তোর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলাম না, আর কারো টাকা আমার চলতেও হবে না। আমার বাবার টাকা কি কম আছে? তোর মতন গরিব ঘরের মেয়ে এসে আজকে ধনী হয়ে এই কথা বলিস? ভাইয়ার বউ না হলে তোরে তো আমি। এই তোর সাহস কি করে হয় আমার বউকে তুই করে কথা বলার? আর ওকে কি বলছিস? গরিবের ঘরে মেয়ে, তোর মতো 3টা ছেলেকেও কিনে ফেলতে পারবে। কাকে কি বলছিস? আজ থেকে তোর সাথে আমার সবকিছু শেষ, তোরে আর 1 টাকাও আমি দিব না। ভাইয়া চর খেয়ে মাথা নিচু করে দিলাম। রাগ হচ্ছিল অনেক, কিন্তু ভাইয়াকে সম্মান করে বলি কিচ্ছু বলি নাই। শুধু আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমাকে কেউ টাকা দেয় না, আর আমার দরকার নেই কারো টাকায় চলার। কারো কথা শুনে যে আমার কাউকে বিয়ে করতে হবে এটাও না। বেস্ট ফ্রেন্ড না, ও যদি আর একবার আমার কাছে আসে না, আম্মু বাহিরের ছেলে পেলে এনে সব কিছু করিয়ে ভিডিও করে ভাইরাল করে দেবো, পরে দেখি কে কী করে। আর একটা কথা আম্মু, আমি এখন বিয়ে করব না। যার তার কথা শুনে আর কখনো এমন করব না। এই কথা বলে আমি রুমে চলে গেলাম। ভাবি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুলছে, কিছু বলতেও পারছে না। আসলে মানুষ ঠিকই বলে, ভাই ধন বড় ধন। রক্তের বাঁধন ভাই যদি নষ্ট হয়, সেটা ভাবির কারণ। আমাদের এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা আমার করতে হবে। তবে ভাবি যদি আমাকে বকা দিত, আমার একটুও গায়ে লাগতো না, কিন্তু প্রিয়ার নামে উল্টাপাল্টা বলেছে, এজন্য আমার খুব রাগ হয়েছে। কি করিস বাবা? আম্মুকে দেখে বললাম, আম্মু কিছু কি বলবেন? দেখ, উনি তোর ভাবি হয়, যা ইচ্ছে তাই বলা যাবে না। তুমিও শেষ পর্যন্ত ওর পক্ষ নিলে। ঠিক আছে, তোমরা তোমাদের মতনই থাকো, আমি আমার মেয়েকে নিয়ে একা একা চলতে পারবো, কাউকে লাগবে না আমার। দেখ বাবা, আমি এটা বলি নাই, বললাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া করলে হবে। ও যে কেমন ভাই আমার চেনা হয়ে গেছে, ওর কথা আর বলবেন না। তবে একটা কথা আমি অগ্রিম বলে দিচ্ছি, আম্মু এই ভাবি খুবই শীঘ্রই বড় একটা কিছু করবে আমাদের সাথে। আমার মন কেন জানি তাই বলছে। হয়েছে, তোর আর উল্টাপাল্টা কথা বলতে হবে না। আর তাছাড়া মিতু তো ভালোই, যদি কিছু করে থাকেও ও সেটা তোর জন্য করেছে। এখানে বিয়ে না করার কি আছে বল? আমি ওকে বিয়ে করবো না মানে করবো না, এক কথার কতবার বলবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে না করে দেবনি। আর ভাবিকে বলবে আমার সাথে যেন কোনো কথা না বলে, আমি ওনার কথা শুনতে চাই না। এভাবে বলিস না বাবা। প্লিজ আম্মু যাও, আমার এমনিতেই খুব মন খারাপ। মাহিরের দিকে খেয়াল রাখিস, আর তোর যা ইচ্ছা হয় কর, আমরা তোরা না করব না, তবে যেটা তোর জন্য ভালো সেটাই করবি। আম্মু চলে যাওয়ার পর আমি মাহির পাশে শুয়ে গেলাম। ভাবির এই রূপের কথাটা আমি আগে থেকেই জানি, উনি কতটা স্বার্থপর মহিলা। তাও ভাবি হয় বলে কিছু বলি না আমি। সকালে রুমে শুয়ে আছি, তখন আম্মু বলল, চল না বাবা, কোথাও থেকে ঘুরে আসি, বাসায় থাকতে ভালো লাগছে না আর। আম্মুর কথা শুনে বললাম, ঠিক আছে, গিয়ে রেডি হও। কিছুক্ষণ পর আম্মুকে নিয়ে বের হলাম। কিছু দূর যেতেই